হ্যাঁ, কারশফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল পড়ার পর আমরা দুটো অঙ্ক করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে কিভাবে আমরা কেসিএল এবং কেভিএল অ্যাপ্লাই করতে পারি। না, প্রথমে আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, তারপর আমাদের একটা লুপ টুপ ধরে কেভিএল অ্যাপ্লাই করে আমরা I1 I2 বিভিন্ন কারেন্ট গুলো পাচ্ছিলাম। তো এখান থেকে যে টপিকটা ইম্পর্টেন্ট, এইবার আমরা প্র্যাকটিক্যালে, মানে তোদের দেখবি যেটা বলেছিলাম প্রথম দিন, যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে বেশিরভাগ প্র্যাকটিক্যাল আছে, মানে অনেক প্র্যাকটিক্যাল আছে তোদের, যে গ্রুপের প্র্যাকটিক্যালটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকেই হয়। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে টোটাল 5টা প্র্যাকটিক্যাল আছে, তার মধ্যে স্কুলে দেখবি তোদের 3টে প্র্যাকটিক্যাল আসবেই আসবে। একটা তো ওহমস ল, যেটা আগে হয়ে গেছে, আর মিটার ব্রিজ বলে একটা জিনিস আছে যেটা আজকে আমরা পড়বো, তার দুটো ভাগ আছে মিটার ব্রিজে, বুঝলি তো, দুটো প্র্যাকটিক্যাল আছে। আর পোটেনশিওমিটার বলে একটা আছে, যদিও পোটেনশিওমিটারের প্র্যাকটিক্যাল স্কুলে আসে না, কারণ ম্যাক্সিমাম স্কুলে পোটেনশিওমিটার থাকে না। তো যাই হোক, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। সবাই হেডিং কর হুইস্টন ব্রিজ। ঠিক আছে, তো হুইস্টন ব্রিজের কনসেপ্টটা দেখ, বলা হচ্ছে যদি আমার 4টে রেজিস্ট্যান্স পি, কিউ, আর এবং এস এইরকম চতুর্ভুজ বা এরকম আমার তোর সামান্তরিক টাইপের মধ্যে থাকে, আর দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি, আর বাকি দুটো টার্মিনালের মধ্যে গ্যালভানোমিটার লাগানো থাকে, পি, কিউ, আর, এস, এরকম যে কোনো টোটাল দেখ 4টে টার্মিনাল, এই কম্বিনেশনটার, রেজিস্ট্যান্স কম্বিনেশনটার যে কোনো দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি, আর বাকি দুটো টার্মিনালের মধ্যে যদি আমার গ্যালভানোমিটার লাগানো থাকে, এবং বলা হচ্ছে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়, কোনো কারণে ধর পি বাই কিউ, আমরা এটা প্রমাণও করব পরে, যে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস করা যায়, তাহলে গ্যালভানোমিটারটার মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না। তো হুইস্টন ব্রিজ কাকে বলে তুই যদি জানতে চাস, তো বেসিক্যালি যখন 4টে রেজিস্ট্যান্সকে এরকম আমরা প্যারালেলোগ্রাম বা ধর স্কোয়ার আকারে আমরা সাজাবো, এবং যে কোনো দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি এবং বাকি দুটো টার্মিনালের মধ্যে আমরা গ্যালভানোমিটার লাগাবো, তখন সেই কম্বিনেশনটাকে হুইস্টন ব্রিজ বলা হচ্ছে। ক্লিয়ার? এবার এই হুইস্টন ব্রিজের আমি যেটা তোদের বলছি যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, এটা অনেকের বিলিভ হচ্ছে না, বা এটা কি করে হবে বা কিভাবে সম্ভব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং এই হুইস্টন ব্রিজ কি জন্য ইউজ করা হয়, মানে কি এর সিগনিফিকেন্স, এটা কেন ইউজ করব না, হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা কি করতে পারি না, হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা যে কোনো আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে পারি। ধরে নে আজকে পি, কিউ, আর এই তিনটের ভ্যালু জানি না, মানে সরি, এই তিনটের ভ্যালু জানি, এগুলো নোন তোর কাছে, আর এসটা হচ্ছে আননোন টু ইউ। তো আমি যে রেশিওটা বলছি, আমি যে কন্ডিশনটা বলছি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, তাহলে এটা অ্যাপ্লাই করে আমি এস বা আননোনটার ভ্যালু বার করতে পারি। ফার্স্ট অফ অল ফার্স্ট লেখ, নাম্বার 1 স্টার দিয়ে লেখ, এখানে স্টার স্টার দিয়ে লিখে রাখবি এর আন্ডারে, ইট ইজ ইউজড টু মেজার unknown resistance 1 ওহম থেকে শুরু করে 1000 ওহম, এর বেশিও মাপা যায় না, হুইস্টন ব্রিজ ইউজ করে 1 ওহমের থেকে কমও মাপা যায় না। বাংলায় লিখবি এটি অজানা রোধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, এটি অজানা রোধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, ব্র্যাকেটে লিখবি 1 ওহম থেকে 1000 ওহম, অজানা রোধ নির্ণয়ের জন্য ব্যবহার করে। এবং কেন 1 ওহমের নিচে মেজার করা পসিবল না, কেন 1000 ওহমের বেশি মেজার করা পসিবল না, সেটাও আমরা পড়ব, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট হেডিং হচ্ছে প্রুফ, এর পরের হেডিংটা হচ্ছে প্রুফ। দেখ, বইতে যদি তোরা খেয়াল করিস দেখবি কারশফস ল অ্যাপ্লাই না করে এটার প্রুফ করা আছে। ঠিক আছে,
হুইচ ইজ কারেক্ট, মানে ছোট করে করা আছে এবং কোনো অসুবিধা নেই, ঠিকই প্রমাণ আছে। কিন্তু আমরা কারশফস ল ইউজ করে করব কেন? কারণ এই অঙ্ক মানে এই থিওরিটা হুইস্টন ব্রিজের যে কন্ডিশন, এটাকে নাল কন্ডিশন বলে, ঠিক আছে? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস কে নাল কন্ডিশন বলে। তো এটা দুভাবে প্রুফ করা যায়। একটা বলে যে তুমি কারশফস ল ছাড়া প্রুফ করা যায়, আবার কারশফস ল অ্যাপ্লাই করে করা যায়। এবার দেখ পরীক্ষার সময় কি হয়, অনেক সময় বলে দেয় এমনি প্রুফ কারশফস ল, আবার অনেক সময় বলে দেয় ইউজ কেভিএল টু প্রুফ কারশফস ল, বা কারশফস ল বলছি, টু ইউজ কেভিএল টু প্রুভ হুইস্টন ব্রিজ কন্ডিশন, ঠিক আছে? কখনো কখনো হুইস্টন ব্রিজকে এমনি প্রমাণ করতে দেয়, শুধু বলে যে প্রুফ হুইস্টন ব্রিজ, আবার কখনো কখনো কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে প্রুফ করতে দেয়। তো গল্পটা হচ্ছে এখানেই যে আমার কারশফস ল ইউজ করে যদি আমি প্রুফ মনে রাখি, একটা প্রুফ যদি মনে রাখি আমি, তাহলে এটা দুটো ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? আচ্ছা, যাই হোক, তো প্রথম কথা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লুপ আমরা কনসিডার করতে পারছি। এখানে দেখ দুটো ট্রায়াঙ্গুলার লুপ আছে, তাহলে দুটো ট্রায়াঙ্গুলার লুপে প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো এটা একটা জাংশন, এটা একটা জাংশন, ভালো করে লক্ষ্য কর, ঠিক আছে? এই যে এটাও একটা জাংশন, এটাও একটা, টোটাল দেখ চারটে জাংশন আছে। জাংশন আগের দিনই পড়িয়েছিলাম যে তিনটে ওয়্যার যেখানে যুক্ত থাকবে সেটাই হচ্ছে জাংশন। তাহলে ধরে নে এখান দিয়ে আই কারেন্ট আসছে, এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এই আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তোর I মাইনাস I1 যাচ্ছে, আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে I মাইনাস I1, I মাইনাস I1। এই I1টা গিয়ে ধরে নে আবার এখানে ভাগ হলো, কিছুটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেল IG, বাকিটা I1 মাইনাস IG এটার মধ্যে দিয়ে গেল। আর আইজিটা আবার এই জাংশনে ফিরে এসে টোটাল যাচ্ছে দেখ I মাইনাস I1 প্লাস IG, তাহলে টোটাল এখান দিয়ে I যাচ্ছে, মিলিয়ে নে। টোটাল ঢুকেছিল I কারেন্ট, আর I1 এ ভাঙলে আরেকবার বলছি, প্রথম জাংশনটায় পি এর মধ্যে দিয়ে I1 যাচ্ছে, তাহলে আর এর মধ্যে দিয়ে বাকিটা যাবে I মাইনাস I1। এবার I1টা এসে দেখ এই জাংশনে পৌঁছালো, ভালো কথা। এবার I1টা যেই এই জাংশনে পৌঁছালো তখন আবার দেখ দুটো ভাগে ভাগ হচ্ছে, কিছুটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুটা কিউ এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে I1 মাইনাস IG পরিমাণ। এবার আইজি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা, সেটা আবার এই পয়েন্টে এসে ওই আর এর সাথে, আর এর মধ্যে দিয়ে যাওয়া যে কারেন্ট I মাইনাস I1 তার সাথে যোগ হয়ে গেল। এবার এই দুটো এইখানে যোগ হচ্ছে দেখ, তাহলে এই দুটোকে যোগ করলে দেখ I1 তো I1 কেটে যাচ্ছে, পরে IG কেটে যাচ্ছে, তাহলে টোটাল কারেন্ট যে আমার I ছিল সেই আইটাই আমি ফিরে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি কেসিএল অ্যাপ্লাই করার নিয়ম, কেসিএল অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমার নিয়ম কি না, আমি দুটো রাস্তা ধরবো, নিজের মতো দুটো রাস্তা ধরবো, তাই তো? তাহলে এই লুপে ধরলাম যে এরকম ঘুরবো, এই লুপে ঘুরলাম যে এরকম ঘুরবো, ঠিক আছে? তাহলে এবার আমরা ফার্স্ট লুপ অ্যাপ্লাই করছি। ফার্স্ট লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কারশফের ভোল্টেজ ল, তাহলে আর এর মধ্যে দিয়ে যখন যাচ্ছি, ভালো করে লক্ষ্য কর, আর এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি ওপরের দিকে, আর এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি ওপরের দিকে, আর ওর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট নিচের দিকে, তার মানে অপোজিট। তাহলে হবে প্লাস I মাইনাস I1 ইন্টু আর। আচ্ছা, এবার পি এর মধ্যে দিয়ে দেখ, আমি যাচ্ছি ওপরের দিকে, আর ওর মধ্যে দিয়ে কারেন্টও যাচ্ছে ওপরের দিকে, তাহলে সেম দিকে হলে মাইনাস I রেজিস্ট্যান্সে, তাহলে মাইনাস I1 পি। এবার গ্যালভানোমিটারের মধ্যে দেখ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি নিচের দিকে, আর কারেন্টও যাচ্ছে নিচের দিকে, মানে সেম দিকে, তাহলে মাইনাস IG ইন্টু ক্যাপিটাল জি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লুপ ইকুয়েশন। সেকেন্ড লুপে যদি আমরা অ্যাপ্লাই করি একই রকম ভাবে, প্রথমে এস দিয়ে শুরু করছি, দেখ আমি যাচ্ছি নিচের দিকে, আর এস এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে উল্টো দিকে, তাহলে I মাইনাস I1 প্লাস IG ইন্টু এস। তারপরে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে দেখ, আমি যাচ্ছি উপরের দিকে, আর ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তাহলে আবার প্লাস, তাহলে IG ইন্টু ক্যাপিটাল জি। আচ্ছা, কিউ এর মধ্যে দিয়ে দেখ, আমি যাচ্ছি যেদিকে নিচের দিকে, কিউ এর মধ্যে দিয়ে দেখ কিউ, আমি যাচ্ছি নিচের দিকে, আর ও যাচ্ছে নিচের দিকে, কারেন্টটাও যাচ্ছে নিচের দিকে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস I1 মাইনাস IG ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার কেভিএল অ্যাপ্লাই করে এই দুটো ইকুয়েশন পেলাম।
আমাকে সবাই আগে বল, কারোর যদি কেভিএল অ্যাপ্লিকেশনটায় অসুবিধা থাকে, বুঝতে না পারিস, জিজ্ঞাসা কর। কারোর যদি কেভিএল অ্যাপ্লিকেশনে অসুবিধা থাকে আমায় জিজ্ঞাসা কর, যে না এই জায়গাটা বুঝতে পারলাম না। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ বল। স্যার আরেকবার একটু বলবেন? কে বলছি সেটা? কে জিজ্ঞাসা আমি করছি? শিবায়ন স্যার। হ্যাঁ, আগের দিন ক্লাস করেছিস তো? না স্যার। হ্যাঁ, তো ক্লাসের ভিডিওটা দেখেছিলিস পরে? হ্যাঁ স্যার দেখেছিলাম। হ্যাঁ, ক্লাস না করলে বুঝতে পারবি না, ওই জন্য। যাই হোক, তো কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করার যা নিয়ম ছিল সেটাই করা হচ্ছে। যেটা গ্যালভানোমিটারের জায়গায় বেসিক্যালি এরকম ধরে নেয়। এই তো আমাদের কারেন্ট গুলো যাচ্ছিল, লক্ষ্য করলে। আমার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে ঘোরার, সেটা যা ইচ্ছা হতে পারে, ক্লকওয়াইজ নিতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, এবং ওই বরাবর আমি দেখবো। তো আমি যদি প্রথমে যদি আরটা দিয়ে শুরু করি, আর এর ক্ষেত্রে দেখছি আমি যাচ্ছি ওপরের দিকে আর ওর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট নিচের দিকে, তাহলে অপোজিট দিকে গেলে রেজিস্ট্যান্সের রেসপেক্টে ভোল্টেজ পজিটিভ। তারপর যখন পি এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি ওপরের দিকে, ওর মধ্যে দিয়ে কারেন্টও যাচ্ছে সেই দিকে, তাহলে সেম দিকে হলেও নেগেটিভ। তারপরে যখন জি এর মানে এই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি নিচের দিকে আর ওর মধ্যে দিয়ে কারেন্টটাও যাচ্ছে নিচের দিকে, মানে সেম দিকে যাচ্ছে, তার মানে তখন হচ্ছে আবার নেগেটিভ। আচ্ছা, আমরা কি দেখতে চাই? আমরা নাল কন্ডিশন দেখতে চাই। নাল কন্ডিশনে কি হবে, যে ফর নাল কন্ডিশন মানে কি বলতো, যে গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন নেই, তাহলে আইজি ইকুয়াল টু 0 হবে। গ্যালভানোমিটার মানে কি না, কোনো ডিফ্লেকশন আমি পাচ্ছি না গ্যালভানোমিটারের ক্ষেত্রে, মানে ওটাকে আমি বলতে চাইছি নাল কন্ডিশন। এবং তখন বলা হয় যে হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড আছে। এই সময়টা কি বলা হয় না, হুইস্টন ব্রিজ ইজ ব্যালেন্সড। ব্যালেন্সড মানে পুরো নাল কন্ডিশনে আছে, এরকম ব্যাপার। তো আইজি ইকুয়াল টু 0 যদি তুই প্রত্যেকটা ইকুয়েশনে বসিয়ে দিস, তাহলে দেখ আই মাইনাস আই ওয়ান ইন্টু আর ইকুয়াল টু আই ওয়ান পি পাবি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলি। আর আই মাইনাস আই ওয়ান ইন্টু এস, আইজি ইকুয়াল টু সব 0 বসা, শুড বি ইকুয়াল টু আই ওয়ান ইন্টু কিউ পেলি, এটা 4 নম্বর ইকুয়েশন। তাহলে ডিভাইড করে দে, তাহলে দেখে যাচ্ছিস আর বাই এস ইজ ইকুয়াল টু পি বাই কিউ পেয়ে যাচ্ছিস। তাহলে আইজি ইকুয়াল টু 0 তখনই হবে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। তার মানে আমার যদি যে চারটে অংশে যে চারটে আমরা রেজিস্ট্যান্স নিচ্ছি, তাদের যদি এরকম ভাবে রেশিও গুলো সমান থাকে, তখনই একমাত্র আমরা বলতে পারি যে হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড আছে, বা আলাদা ওয়ার্ডে বলতে পারি যে নাল কন্ডিশনে আছে। সবসময় মনে রাখবি তাহলে পি বাই কিউ, এটা কিন্তু শুধুমাত্র যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা না। যারা ক্যাপাসিটারের ভিডিওগুলো দেখেছিলিস, ক্যাপাসিটারের ভিডিওতেও দেখবি ক্যাপাসিটারও যদি এরকম থাকে, মানে C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4, তাহলে মাঝখানে ক্যাপাসিটেন্স দিয়ে কোনো কারেন্ট যাবে না, মানে ওটা তোকে কনসিডারই করতে হবে না। গল্পটা বোঝা যাচ্ছে? তা যখনই আমার এরকম কেস হবে যে আমার পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তখন ওই মাঝখানের যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, আমরা আজকে অঙ্ক করব দুটো অঙ্ক, তাহলে আমাকে সেটা কনসিডার করার প্রয়োজনীয়তা পড়বে না। বোঝা গেল? তাহলে এবার নেক্সট যে টপিকটা আমরা আসছি সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের ডিসকাশন নিয়ে। যে এই প্রথম ডিসকাশনটা হচ্ছে যে কেন আমরা 1 ওহমের নিচে মানে মেজার করতে পারবো না, কেন আবার আমরা 1000 ওহমের বেশি মেজার করতে পারবো না হুইস্টন ব্রিজ, এগুলো দিয়ে। তারপরে হচ্ছে সেন্সিটিভিটি, আর লাস্ট পড়বো হচ্ছে আমরা যে কি টাইপের ইউজ করা হয় এখানে, ব্যাটারি, এই যে ব্যাটারি ইএমএফটা আছে, এই ব্যাটারিটা কি টাইপের ইউজ করা হয়। ঠিক আছে? তো নেক্সট হেডিং কর ডিসকাশন, এটা লেখা হয়ে গেলে নেক্সট হেডিং কর ডিসকাশন। ডিসকাশনের মধ্যে ফার্স্ট কোশ্চেন, যে why resistance less than 1 ohm cannot be measured। বাংলায় লিখবি 1 ওহমের থেকে কম
1 ওহমের থেকে কম রোধ নির্ণয় করা সম্ভব নয় কেন? 1 ওহমের থেকে কম রোধ নির্ণয় করা সম্ভব নয় কেন? তো গল্পটা বলছে, দেখ যদি আজকে এস এর ভ্যালু, এস তো হচ্ছে আমার আননোন রেজিস্ট্যান্স, যেটা আমরা ইউজ করছি ব্যবহার করা, মানে যেটার ভ্যালু বেসিক্যালি আমি হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন অ্যাপ্লাই করে বার করার চেষ্টা করছি, যে এস এর ভ্যালু যদি আজকে 1 ওহমের থেকে কম হয়ে যায়, তাহলে যে কানেক্টেড কন্ডাক্টিং ওয়্যার গুলো আছে তাদের রেজিস্ট্যান্স আর এস এর রেজিস্ট্যান্স সেম অর্ডারে চলে আসবে। তাহলে এস এর ভ্যালু অনেক এরার হয়ে যাবে। কানেক্টিং ওয়্যার মানে এই যে আমি ধর ব্যাটারিকে এই কম্বিনেশনটার সাথে যোগ করেছি, বা পরে যখন তোরা প্র্যাকটিক্যাল করবি দেখবি যে কোনো রেজিস্ট্যান্স, তো বেসিক্যালি রেজিস্ট্যান্স মানে আগের দিন আমরা যেটা, আগের দিন না তার আগের দিন, প্রথম দিন কালার কোডিং করেছিলাম, মনে আছে? রেজিস্ট্যান্স দেখিয়েছিলাম ছোট ছোট। তো ওই রেজিস্ট্যান্স গুলো বলেছিলাম কোথায় ইউজ করা হয়, মানে টিভি মানে ইলেকট্রনিক্সে ইউজ করা হয় বলেছিলাম। তুই যদি ইলেকট্রনিক্সে ইউজ ছেড়ে দিস, মানে তুই যদি ইলেকট্রিক্যালে ইউজ করিস, ইলেকট্রিক্যাল একটা আলাদা লাইন, ইলেকট্রনিক্স একটা আলাদা লাইন, বুঝতে পারলি তো? ইলেকট্রনিক্সে জেনারেলি খুব কম কারেন্টের মানে গল্প, ফেনোমেনন, মানে মিলি অ্যাম্পিয়ার রেসপেক্টে গল্প হয়। এই যে ধর টিভি বা যে কোনো আমাদের যাই বলিস কেন, যে কোনো ইলেকট্রনিক্স এই আইটেম, ল্যাপটপ ট্যাপটপ মোবাইল, সব জায়গায় তো খুব কম পরিমাণ কারেন্টের গল্প, ঠিক আছে? আর ইলেকট্রিক্যাল মানে খুব বেশি পরিমাণ কারেন্টের গল্প নিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল। এইটা হচ্ছে বেসিক পার্থক্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তো ইলেকট্রিক্যাল মানে হচ্ছে হাই রেজিস্ট্যান্সের গল্প থাকবে, ঠিক আছে? তো সেই ইলেকট্রিক্যালে রেজিস্ট্যান্স বলতে রেজিস্ট্যান্স বক্স পাওয়া যায়, ঠিক আছে? বক্স মানে এই যে এরকম একটা বক্স টাইপের দেখতে হয়, যেরকম বক্স হয় দেখতে, এবং এর গায়ে দেখবে অনেকগুলো চাবি থাকে এরকম। এগুলো হয়তো তোরা স্কুলে দেখেওছিস অনেকে, দাদারা যখন প্র্যাকটিক্যাল করেছে। এরকম বক্স আছে দেখবি, এবং এরকম চাবি আছে, এবং চাবির গায়েতে তোকে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো লেখা আছে, মানে এখানে তোকে বার করতে হবে এরকম কিছু ব্যাপার নেই, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো লেখা থাকে। মানে তুই যে চাবিটা তুললি সেই রেজিস্ট্যান্সটা তুই সার্কিটে দিবি, যেই চাবিটা তুই তুলে নিলি সেই রেজিস্ট্যান্সটা তুই সার্কিটে দিবি, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এবার এই রেজিস্ট্যান্স বক্সটাকে এইখানে দুটো প্রান্তে দুটো স্ক্রু থাকে। তো এইখান দিয়ে কি করা হয়, সিম্পলি একটা ওয়্যার দিয়ে এগুলো কানেক্ট করা হয়। তো এইগুলো হচ্ছে কানেক্টিং ওয়্যার। কানেক্টিং ওয়্যার কিসের তৈরি হয় না, কানেক্টিং ওয়্যার জেনারেলি কন্ডাক্টিং মেটেরিয়াল, যেমন হচ্ছে তামা দিয়ে তৈরি হয়, কিন্তু সেই তামার গায়ে কি হয়, সাদা সুতোর জড়ানো থাকে। তামার গায়ে কি থাকে না, সাদা সুতো জড়ানো থাকে। এটা হয়তো আমার সেন্টারে অনেকেই দেখেছি যারা 11-এ আসতিস, যে সাদা সুতোর জড়ানো কিছু তার পড়ে আছে। সাদা সুতোটা দেওয়া হয় কেন, যাতে তোর শক না খাস, ঠিক আছে? এইরকম হচ্ছে কন্ডাক্টিং ওয়্যারের থেকে। তাই বলছে যদি আজকে এস এর ভ্যালুটা, যেটা আমার আননোন রেজিস্ট্যান্স, তার ভ্যালু যদি খুব কমে যায়, মানে 1 ওহমের নিচে চলে আসে, তাহলে এই যে কন্ডাক্টিং ওয়্যার, এই কন্ডাক্টিং ওয়্যার গুলো যতই কন্ডাক্টিং নেচারের হোক না কেন, তার মধ্যে অল্প হলেও তো রেজিস্ট্যান্স আছে। এই কন্ডাক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্সও আর এস এর রেজিস্ট্যান্স বাই কম্পেয়ারেবল, মানে খুব কাছাকাছি চলে আসে, সেম অর্ডারে চলে আসে। তাই জন্য এস এর ভ্যালু বার করা খুব কঠিন হয়ে পড়ে। তাহলে ইফ value of S is less than 1 ohm, then connecting conducting wire have resistance in same order for which value of S becomes error. বাংলায় লেখ, S এর মান 1 অপেক্ষা কম হলে সংযোগকারী পরিবাহী তারগুলির রোধ, সংযোগকারী পরিবাহী তারগুলির রোধ প্রায় সেম, না, সংযোগকারী পরিবাহীগুলির রোধ কাছাকাছি হওয়ায়
কাছাকাছি হওয়ায় এস এর ভ্যালু বা এস এর মান, তোরা তো বাংলা লিখছিস, এস এর মান ত্রুটিযুক্ত হয়, এস এর মান ত্রুটিযুক্ত হয়। নেক্সট কোশ্চেন, যে হাজারের বেশি কেন মাপতে পারে না? নেক্সট কোশ্চেন, হোয়াই রেজিস্ট্যান্স গ্রেটার দ্যান 1000 ওহম ক্যান নট মেজার। দেখ, আজকে যদি এস এর ভ্যালু খুব বেশি হয়ে যায়, তার মানে হচ্ছে দেখ নিচের লাইনটায় রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? নিচের লাইনটায় রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যাবে। কেন, দেখ আমাদের যদি ছবিটা একটু মনে করিস, এই ছিল পি, এই ছিল আমার কিউ, এই ছিল আমার আর, আর এই ছিল আমার এস। তো এস এর ভ্যালু যদি এখন হাজারের থেকে অনেক বেশি হয়ে যায়, তাহলে এই যে লাইনটা, এই লাইনটায় কি হচ্ছে বল, খুব বেশি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, মানে খুব হাই ভ্যালু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আর যদি হাই ভ্যালু রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে কি হবে, যে না কারেন্ট কম যাবে, মানে খুব কারেন্ট যেতেই চাইবে না, কারণ কারেন্ট সবসময় চাইবে কি, কম রেজিস্টিভ পাথে যেতে। তাহলে এই যে এখানে এসে আমার কারেন্টের ব্রাঞ্চিংটা হচ্ছিল, সেখানে ব্রাঞ্চিং এ ম্যাক্সিমাম কারেন্ট এটার মধ্যে দিয়েই চলে যাবে, উপরের মধ্যে দিয়েই ম্যাক্সিমাম কারেন্টটা চলে যাবে, নিচের মধ্যে দিয়ে কিন্তু খুব একটা কারেন্ট যাবে না, ঠিক আছে? তাহলে নিচের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে নিচে কোনো পোটেনশিয়াল ড্রপও পাবো না। আর নিচের ওই আর আর এস এ যদি আমি আজকে পোটেনশিয়াল ড্রপ না পাই, তাহলে ওই নাল পয়েন্ট মানে আইজি ইকুয়াল টু 0 পাওয়া কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে? মানে ব্রিজের যে সেন্সিটিভিটি, যেটা সেই সেন্সিটিভিটিটা নষ্ট হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে? বুঝতে পারছিস তো? যদি আজকে আর এস এর মধ্যে দিয়ে কারেন্ট খুবই অল্প পরিমাণে যায়, মানে ভোল্টেজ ড্রপ প্রায় নগণ্য, ভোল্টেজ অ্যাক্রস আর এন্ড এস ভেরি নেগলিজেবল হয়ে যায়, তাহলে আর আমি কি করে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস লিখতে পারবো? লিখতে পারবো না তখন, বোঝা যাচ্ছে তো? তাই জন্য হাজারের বেশি হওয়া পসিবল না, মানে হাজার হওয়াও খুব ডিফিকাল্ট। জেনারেলি এস এর ভ্যালু ওই ম্যাক্সিমাম আমরা দেখবি 600 মতো মাপতে পারি, 600 650, যাই হোক সেটা দরকার, মানে সেটা না, মোটামুটি একটা রেঞ্জ ধরা হয় 1000 অব্দি। তো এটা লেখ, ইফ, আচ্ছা দাদা, হ্যাঁ বল। বলছি এখানে তো এস এর মান মানে এস যে রোধটা আছে তার মান যদি হাজারের বেশি হয়, ঠিক আছে যেটা বললে, তাহলে এখানে আর কে কেন করা হচ্ছে? আর তো আলাদা একটা রোধ। এস এর ভ্যালু বেশি হলে তো এই পুরো এই দুটো রেজিস্ট্যান্স তো সিরিজে আছে, এই লাইনটাতেই তো রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। আচ্ছা এবার বুঝছি, ঠিক আছে। If the value of S is greater than 1000 ohm, then current through R and S is very negligible. For which sensitivity of breach for which sensitivity of breach decreases. বাংলায় লেখ, এস এর মান 1000 ওহমের থেকে বেশি হলে আর এবং এস এর মধ্যে দিয়ে অত্যন্ত কম পরিমাণে তড়িৎ প্রবাহ হয়, অত্যন্ত কম পরিমাণে তড়িৎ প্রবাহ হয়, ফলে হুইস্টন ব্রিজের সেন্সিটিভিটির বাংলা কি রে, জানিস কেউ? এই রে, এক মিনিট, মনে পড়ছে না। হুইস্টন ব্রিজের সেন্সিটিভিটি আপাতত লিখে রাখ,
হুইস্টন ব্রিজের দাদা সেন্সিটিভিটি, সংবেদনশীলতা হ্যাঁ হ্যাঁ, সংবেদনশীলতা কমে যায়, হুইস্টন ব্রিজের সংবেদনশীলতা কমে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কর যে হোয়াট, একটা ভালো সেন্সিটিভ হুইস্টন ব্রিজ বানাতে গেলে কি কি লাগবে। তো নেক্সট স্টার্ট দিয়ে লিখবি কন্ডিশন ফর সেন্সিটিভিটি অফ হুইস্টন ব্রিজ, কন্ডিশন ফর সেন্সিটিভিটি ফর হুইস্টন ব্রিজ। সেন্সিটিভিটি মানে কি বলতো, সেন্সিটিভিটি ভালো মানে কি বলতো, খুব কম কারেন্টের জন্য আমার সব রিডিং বা এইসব পাবো, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যে অবভিয়াসলি গ্যালভ্যানোমিটারটাকে খুব সেন্সিটিভ হতে হবে, যে গ্যালভ্যানোমিটার শুড বি সেন্সিটিভ for small amount of current, মানে খুব কম পরিমাণ। দেখ আমরা কি ধরছি যে গ্যালভানোমিটার মানে হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন বা আমরা ব্যালেন্স কন্ডিশন কখন ধরছি, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন 0 পাচ্ছি। তো আজকে যদি গ্যালভানোমিটারটাই খুব খারাপ হয়, মানে খুব বেশি পরিমাণ কারেন্ট না গেলে গ্যালভানোমিটার রিডিং না দেয়, তাহলে হবে না। বলা হচ্ছে এমন গ্যালভানোমিটার ইউজ করতে হবে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি খুব কম পরিমাণ কারেন্টও যায়, খুবই কম পরিমাণ, ঠিক আছে, তাও গ্যালভানোমিটারের কাঁটাটা ডিফ্লেক্ট করবে, এতটাই সেন্সিটিভ গ্যালভানোমিটার ইউজ করতে হবে। আর নাম্বার 2 কি বলছে না, PQRS এইগুলো প্রায় কাছাকাছি হতে হবে, মানে সেম অর্ডারের নিতে হবে, বুঝতে পারলি তো। আমি ওই জন্য তখন বলছিলাম এর একটা নির্দিষ্ট নিয়মও আছে, মানে আজকে যে আমরা 4টে রেজিস্ট্যান্স ধরেছি PQRS, মানে ধর একটা নিলাম 600, একটা দিলাম 5, মানে রেশিওটা হয়তো মেনে চলছে, কিন্তু ওই একটা 5 একটা 500 আর একটা 2 আর একটা 200 এরকম নিলে হবে না, বুঝতে পারলি তো। যদি নেওয়া হয় সেম অর্ডারে নিতে হবে, যে 50 20 এরকম ম্যাটার, 30 40, ঠিক আছে, মানে কাছাকাছি রিজেন্ডের রাখতে হবে। খুব যদি কাছাকাছি রাখিস তাহলে তো আরো ভালো হয়, 50 20 তো আমি তাও অনেকটা ডিফার বললাম। তো PQRS এর ভ্যালু যদি খুব কাছাকাছি হয় তাহলে খুবই ভালো হয়। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স G, তার ভ্যালুও যদি আবার এদের কাছাকাছি হয় তাহলে খুব ভালো। তবে 3 নম্বর পয়েন্টটা অত বেশি ইম্পর্টেন্ট না যতটা 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টটা অত বেশি ইম্পর্টেন্ট না যতটা 2 নম্বর পয়েন্টটা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বাংলায় তো সবই লিখে নে, শুধু 1 নম্বরের জন্য লেখ যে খুব অল্প পরিমাণে তড়িতের জন্য গ্যালভানোমিটারকে সংবেদন হতে হবে, খুব অল্প পরিমাণ তড়িতের জন্য, তড়িৎ প্রবাহের জন্য গ্যালভানোমিটার সংবেদনশীল হতে হবে, ঠিক আছে। তো জেনারেলি 2 নম্বর পয়েন্টটা বেসিক্যালি দেখা হয়, ঠিক আছে, 2 নম্বর পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন লিখবি হুইচ টাইপ অফ সেল ইজ ইউজ, হুইচ টাইপ অফ সেল বা ব্যাটারিও বলতে পারিস শুড বি ইউজড। বাংলায় লিখবি কোন প্রকারের ব্যাটারি ব্যবহার করা হয়। তোরা যদি বই দেখিস, বইতে দেখবি কার্নিং ইলেকট্রিসিটির প্রথম দিকে হয়তো বা লাস্ট দিকে হয়তো বিভিন্ন রকমের ব্যাটারি আছে এবং ব্যাটারি নিয়ে অনেক কিছু লেখা আছে, সেগুলো কিন্তু পড়তে হবে না, ঠিক আছে, সেটা কিন্তু পড়তে হবে না। যাই হোক, বলছে কোন টাইপ অফ ব্যাটারি বা কি টাইপের ব্যাটারি আমরা এই ব্রিজে ব্যবহার করতে হবে। বলছে এমন ব্যাটারি ইউজ করতে হবে যে ব্যাটারির ইএমএফটা খুব কম হয়। তো ইএমএফ কম যুক্ত একটা প্রাইমারি ব্যাটারি মানে কি বলতো, এগুলো তোরা পড়েছিস সেই 9 10-এ হয়তো তোদের ছিল, প্রাথমিক কোষ, গৌণ কোষ, মানে প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি মানে সিম্পল ব্যাটারি, মানে একটা ক্যাথোড আছে, একটা অ্যানোড আছে, আর মাঝে ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, এগুলোকে প্রাইমারি ব্যাটারি বলে।
জেনারেলি প্রাইমারি ব্যাটারি ইউজ করে যদি আমরা আমাদের এই মিটার বি এরপরেও যে প্র্যাকটিক্যাল গুলো করবো, মানে এগুলো যে পড়বো, মিটার ব্রিজ আছে, পোটেনশিওমিটার, যেটা ক্লাসের শুরুতে বলছিলাম, যদি আমরা প্রাইমারি ব্যাটারি ইউজ করে করি না ভালো হয়, কারণ ইএমএফটা লো থাকে, তো খুব কম ভ্যালুর কারেন্ট যায়। আর ইনস্ট্রুমেন্টস গুলো খুব কম ভ্যালুর কারেন্টের জন্যই ভালো সেন্সিটিভ। ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টস গুলো যা আছে সেগুলো তো খুব কম ভ্যালুর কারেন্টের জন্য ডিজাইন করা আছে, সেই জন্য প্রাইমারি ব্যাটারি ইউজ করলে খুব ভালো হয়। কিন্তু প্র্যাকটিক্যাল যখন করবি দেখবি তোদেরকে বলবে যে সিম্পল মানে নিপো ব্যাটারি, মানে যেগুলো আমাদের সেকেন্ডারি ব্যাটারি মানে হচ্ছে যেরকম যেগুলো বাজারে পাওয়া যায়, ঠিক আছে, সেই ব্যাটারি ইউজ করেই করো। যাই হোক, কোনো অসুবিধা নেই, বাট তার ইএমএফটা কম হতে হবে। যাই হোক, তো এরকম একটা প্রাইমারি ব্যাটারি যার ইএমএফ কম তাকে বলা হয় ল্যাকলান্স সেল। ঠিক আছে, ল্যাকলান্স সেল। তো কোশ্চেনটা হচ্ছে যে কেন দাদা এরকম লো ইএমএফ ইউজ করব? কারণ দেখ, যদি আজকে হাই ইএমএফ ইউজ করতাম তার মানে আমার কি হাই কারেন্ট, তাহলে পিকিউআরএস এর মধ্যে দিয়ে হাই কারেন্ট যাচ্ছে। এবার আমরা জুল এফেক্ট পড়েছিলাম, মনে আছে? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মনে কর ছোটবেলায় পড়েছিলি জুলের সূত্র, কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট গেলে কতটা হিট তৈরি হতে পারে। তাহলে তার জন্য কি হবে বল, প্রচুর পরিমাণে হিট তৈরি হবে, যেটা কিনা রেজিস্ট্যান্সকে কি হবে, তার মানে রেজিস্ট্যান্স গুলোকে কি করবে, আরো বৃদ্ধি করে দেবে। কারণ টেম্পারেচার বাড়লে আমরা জানি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, ইনক্রিজ হয়। তাহলে সেই জন্য আমরা লো ইএমএফ ইউজ করতে চাই। তাহলে লো ইএমএফ ব্যাটারি like Lackland cell is used because for high EMF, high value of current flows through resistance for which according Joule effect heat is produced. Heat is produced for which P, Q, R, S may increase. বাংলায় লেখ, কম তড়িৎচালক বল যুক্ত প্রাথমিক কোষ, কম তড়িৎচালক বল যুক্ত প্রাথমিক কোষ যেমন ল্যাকল্যান্স, লয় জফলা আকার ক, লয় একার নয় ছয়, ল্যাকল্যান্স কোষ ব্যবহার করা হয়। ল্যাকল্যান্স কোষ ব্যবহার করা হয় কারণ উচ্চমানের তড়িৎচালক বলের জন্য বর্তনীতে বেশি মানের তড়িৎ প্রবাহ হয়। উচ্চমানের তড়িৎচালক বলের জন্য বর্তনীতে বেশি মানের তড়িৎ প্রবাহ হয়, ফলে জুল এফেক্টের জন্য প্রচুর তাপ সৃষ্টি হয়। জুল এফেক্টের জন্য প্রচুর তাপ সৃষ্টি হয়, যার জন্য পি কিউ আর এস এর মান বৃদ্ধি পায়। জুল এফেক্টের জন্য প্রচুর তাপ সৃষ্টি হয়, যার জন্য পি কিউ আর এস এর মান বৃদ্ধি পায়, যার জন্য পি কিউ আর এস এর মান বৃদ্ধি পায়। আমাদের লাস্ট কোশ্চেন, যে আজকে আমরা দেখছিলাম, দেখ যে আমাদের যে কোনো দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি লাগাচ্ছিলাম, চারটে টার্মিনাল হুইস্টন ব্রিজে, চারটে জাংশন, আর বাকি দুটো টার্মিনালের মধ্যে গ্যালভানোমিটার লাগাচ্ছিলাম। আজকে যদি উল্টো করে দিই, মানে গ্যালভানোমিটার আর ব্যাটারির পজিশন যদি উল্টো করে দিই, তাহলে কি পরিবর্তন আমার আসতে পারে রিডিং এ। তো নেক্সট কোশ্চেন লিখবি ওটাই, যে ইফ পজিশন অফ ব্যাটারি
the position of battery and galvanometer is exchanged in Wheatstone bridge, what will happen? উত্তরটা হচ্ছে সেম, যে আজকে যদি ব্যাটারি আর গ্যালভানোমিটারের পজিশন চেঞ্জ করে দিই, মানে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কোনো প্রবলেম হবে না। এই জন্য এদেরকে কনজুগেট ব্রিজ বলা হয়, এই জন্য এই হুইস্টন ব্রিজকে কনজুগেট ব্রিজ বলে। ঠিক আছে, যে আমার যদি ব্যাটারির জায়গা, মানে আমার যদি এখন ছবিটা এরকম হয়, এই তোমার ধর PQRS ছিল, এইখানে গ্যালভানোমিটারটা লাগিয়েছি, আর এদের দুজনের মাঝখানে আমি ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে, তাহলেও সেম কন্ডিশন থাকবে, P/Q = R/S, নাল কন্ডিশন সেম থাকবে। তো বাংলা লিখবি হচ্ছে নাল কন্ডিশন remains same, therefore it is called conjugate bridge। বাংলায় লেখ যে কোনরূপ পরিবর্তন হবে না, ঠিক আছে, কোনরূপ নাল শর্তের কোনরূপ পরিবর্তন হবে না, সেই জন্য একে অনুবন্ধী ব্রিজ বলে, সেই জন্য একে অনুবন্ধী ব্রিজ বলে। সেই জন্য একে অনুবন্ধী ব্রিজ বলে। তো এই হয়ে গেল আমাদের হুইস্টন ব্রিজ কমপ্লিট। এইবার আমরা হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করতে পারি। অঙ্ক মানে হুইস্টন ব্রিজ থাকলে কিরকম করব সেটা আমরা দেখাতে পারি। সেটার জন্য দেখ স্টার দিয়ে কিছু অঙ্ক করবি। ধর এরকম একটা অঙ্ক দিয়েছে, এখানে বলা আছে 10 ওহম, এখানে বলা আছে 5 ওহম, এখানে বলা আছে 8 ওহম, এটাই 20 ওহম, এখানে দেওয়া আছে আবার 10 ওহম। তোকে বলছে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো বেসিক্যালি দেখ, প্রথম কথা, যখন এই রকম স্ট্রাকচার থাকবে 5টা রেজিস্ট্যান্সের, তখন তোকে আগে গ্যালভানোমিটারের নাল কন্ডিশন বা হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন ফলো করছে কিনা দেখতে হবে। তুই যদি খুব ভালো করে দেখিস, দেখ P/Q = R/S, এটা মেনে চলছে। তাহলে P/Q = R/S, তার মানে এইটা যেহেতু মেনে চলছে, তাহলে এই যে মাঝখানের যে আমার রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কোনো কারেন্টের যাচ্ছে না, সেই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে যেহেতু এখানে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটা দেখ মানে আছে, মানে হচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে এদের মাঝখানের যে 5th রেজিস্ট্যান্সটা, সেটার মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো নেই। তো কারেন্টের যদি কোনো ফ্লো না থাকে, তাহলে ওটাকে আমি বাদ দিতে পারি। যদি আমার কারেন্টের ফ্লো নাই হয়, তাহলে ওটাকে আমি বাদ দিতে পারি। তাহলে ছবিটা এখন হয়ে যাচ্ছে দেখ 10 ওহম, 20 ওহম, আর নিচে 5 ওহম আর 10 ওহম, এইরকম ছবিটা, ওটা বাদ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 আর 20 কিসে আছে বল? সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে সিম্পলি যোগ হয়, তাহলে 30 ওহম হলো। এখানে 5 আর 10 সিম্পলি সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে সিম্পলি যোগ হবে, 15 ওহম হলো। এবার এরা কিসে আছে বল? এরা প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনের যা নিয়ম হয়, 1/R মানে 1/R ইকুইভ্যালেন্ট = 1/R1 + 1/R2। তো করে টোরে লাস্ট অব্দি এখান থেকে প্যারালাল কম্বিনেশন থেকে করে দেখবি যে 10 ওহম হচ্ছে। ক্লিয়ার? তাহলে এরা নিজেদের মধ্যে কি আছে না প্যারালাল কম্বিনেশনে আছে। এরা নিজেদের মধ্যে কি ছিল? সিরিজ। এই নিচের দুটো ছিল নিজেদের মধ্যে সিরিজ। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বল। তার মানে যখনই এরকম হুইস্টন, এটাই আমি বলছিলাম, যদি এটা আজকে তুই রেজিস্ট্যান্স না দিয়ে ক্যাপাসিটর দিয়ে করতিস, দেখবি ক্যাপাসিটর এরকম অঙ্ক করানো আছে।
যদি আজকে রেজিস্ট্যান্স না দিয়ে তুই ক্যাপাসিটেন্স করতিস, তাহলেও কিন্তু এই মাঝখানের ক্যাপাসিটেন্সটা ধরতিস না, ঠিক আছে, বাদ যেত, মাঝখানের ক্যাপাসিটেন্সটা বাদ যেত। 5 নম্বরটা ওখানেও একই রকম, যে C1/C2 ইকুয়াল টু C3/C4 হলে, যেহেতু মাঝখানে ক্যাপাসিটেন্সটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে ওটাকে কনসিডার করার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, হুইস্টন ব্রিজ, মজাদার গল্প হচ্ছে হুইস্টন ব্রিজ আরো অনেক রকম দেখতে হতে পারে, মানে এরকম সিম্পল চলে আসলে তো খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এটা হুইস্টন ব্রিজ দিয়েছে, বা তোকে যদি ওইরকম এইরকম মানে বর্গক্ষেত্র টাইপের দিয়ে দেয় বোঝা যাবে, কিন্তু এছাড়াও অনেক রকম ভাবে হুইস্টন ব্রিজ লুকিয়ে থাকে যেটা বোঝা যায় না। আমাদের নেক্সট অঙ্কটা ওরকমই হবে, ধরে নে এইরকম রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে, এবং এটা সলভ করার জন্য যে প্রসেসটা আমরা ইউজ করব, সেই প্রসেসটা তুই যদি মনে রাখতে পারিস, বা সেই একটা ছোট্ট নিয়ম, তাহলে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য কোনো অঙ্ক জীবনে আটকাবে না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য কোনো অঙ্ক জীবনে আটকাবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। প্রথমত একটা জিনিস মনে রাখবি, যদি দুটো পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার থাকে, তাহলে সেই দুটো পয়েন্টের পোটেনশিয়াল আলাদা আলাদা হবে, কিন্তু যদি দুটো পয়েন্টের মাঝখানে কোনো পোটেনশিয়াল না, মানে কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে দুজনের পয়েন্ট এক সেম হবে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। তাহলে আজকে ভালো করে দেখ, এই পয়েন্টের পোটেনশিয়াল ও VA, আমি A দিয়ে লিখছি, এটা আলাদা হবে কেন, একটা দেখ রেজিস্ট্যান্স আছে, আবার এটা আলাদা হবে, আবার এটা আলাদা হবে। একবার আমি ছবিটা দেখিনি, ঠিক আছে, ঠিক আছে। এইবার আমরা যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, এটাকে ভেঙে কিভাবে আঁকছি ভালো করে দেখ। তোরা A পয়েন্টটাকে নিয়েছিস তো, ভালো করে দেখ, A পয়েন্টটা থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়েছে, খেয়াল করছিস কিনা আমি জানি না। একটা রেজিস্ট্যান্স B অবধি গেছে, আর একটা রেজিস্ট্যান্স C অবধি গেছে, ভালো করে লক্ষ্য কর। একটা রেজিস্ট্যান্স B অবধি গেছে, আর একটা রেজিস্ট্যান্স C অবধি গেছে, ঠিক আছে। আচ্ছা, B থেকে একটা রেজিস্ট্যান্স, C থেকে একটা রেজিস্ট্যান্স দেখ D অবধি গেছে, আর B থেকে একটা রেজিস্ট্যান্স D অবধি গেছে, মানে আর একটা কমন পয়েন্ট হচ্ছে D থেকেও দেখ সিমিলারলি দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে আর একটা কমন পয়েন্ট D, যার থেকে একটা রেজিস্ট্যান্স B অবধি আর যার থেকে আর একটা রেজিস্ট্যান্স C অবধি, আর B আর C এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, B আর C এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এই ছবিটাকে কিভাবে আমি অনেক সিম্পলিফাইড পিকচারে কনভার্ট করে নিলাম দেখতে পেলি। তাহলে যখনই এরকম পাবি, তুই বুঝতে পারছিস না কোনটার সাথে কি কম্বিনেশন আছে, সিম্পলি তুই ABCD এইসব দিয়ে লিখে সেটাকে ভেঙে 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 পাশে আঁকবি, দেখবি তোর সিম্পলিফাইড হয়ে যাবে। তো এখানে তো এবার বুঝতেই পারছিস প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু তো সেম আছে, তাহলে এটা এগেন একটা হুইস্টন ব্রিজ এর নাল কন্ডিশন দিচ্ছে। তাহলে এই যে মাঝখানের যে রেজিস্ট্যান্সটা, তাহলে এটা এগেন বাদ যাবে, তাহলে এগেন বাদ গেলে কি হবে না, দুটো আর সিরিজে আছে, আর তার সাথেও নিচে দুটো আর সিরিজে আছে, আর তারা নিজেদের মধ্যে প্যারালালে আছে, তাহলে সিরিজ হলে 2R হবে, এরা নিজেদের মধ্যে প্যারালালে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত, এদের প্যারালাল করলে আমরা আর পেয়ে যাব। করে দেখবি প্যারালাল রিলেশন ফর্মুলা অ্যাপ্লাই করে, তো এটা হবে উত্তর। এরকম দেখতে আর এক রকমেরও আমার হুইস্টন ব্রিজ হয়, এরকম দেখতে আমার আর এক রকমেরও হুইস্টন ব্রিজ হয়, এরকম। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা এখানে। এখানে তোর AB পয়েন্টের মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলে, এই যে A আর B দুটো পয়েন্ট আছে, আর এগুলো সব আর 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 করে লিখে নে,
এখানে এগেন আমার নাম দিই চুপচাপ, আমি তো বুঝতে পারছি না কার সাথে কে আছে কম্বিনেশনে। এটা একটা সি নাম দিলাম, এ বি সি, এটা একটা ডি নাম দিলাম, এটা একটা ই নাম দিলাম, ঠিক আছে। একটা মিনিট একটু দাঁড়া, এ বি সি, এ থেকে ডি আছে, ডি থেকে ই আছে, ই থেকে সি, একটা মিনিট, হ্যাঁ ছবিটা আঁকিস না, 1 সেকেন্ড 1 সেকেন্ড। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা এরকম ছিল কি অন্যরকম দেখতে ছিল, মনে হচ্ছে আমার একটু অন্যরকম দেখতে ছিল। তারা বইতে কি পাবো এটা? পেয়েছি পেয়েছি, না একটু অন্যরকম দেখতে ছিল, সরি সরি সরি, ছবিটা হবে এইরকম। এই একটা ত্রিভুজের এই রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স আছে এ, এইখানে এটা জয়েন করা আছে, হ্যাঁ এই যে এই যখন এইভাবে, সরি আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর করে, এই পয়েন্টটা বি, ঠিক আছে। তাহলে প্রথম কথা দেখ, এ আর বি এর মধ্যে মানে এই যে দুটো পয়েন্ট, এটা আমাকে বার করতে বলেছে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট। তাহলে এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও এ হবে, কারণ আমি যেটা বললাম যে দুটো পয়েন্টের মাঝখানে যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে তাদের পোটেনশিয়াল সেম। আর এই পয়েন্টটা বি হলে তাহলে এই পয়েন্টটাও বি হয়ে গেল, তাহলে আর বাকি দুটো পয়েন্ট থাকলে আলাদা আলাদা নাম দিয়ে যে সি আর ডি। এবার তুই ভালো করে দেখতে পাচ্ছিস, দেখ এগেন এ থেকে একটা রেজিস্ট্যান্স সি তে গেছে, এ থেকে একটা রেজিস্ট্যান্স ডি তে গেছে, তাহলে এ হচ্ছে একটা কমন পয়েন্ট যেখান থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়েছে, না একটা সি অবধি গেছে, না আর একটা রেজিস্ট্যান্স কোথাও অবধি গেছে, না ডি অবধি গেছে। ক্লিয়ার? দুটো রেজিস্ট্যান্স বেরিয়েছে। আচ্ছা, সি থেকে একটা রেজিস্ট্যান্স বি তে গেছে, ডি থেকে একটা রেজিস্ট্যান্স বি তে গেছে, তাহলে বি হচ্ছে আর একটা কমন পয়েন্ট যেখান থেকে একটা রেজিস্ট্যান্স সি তে গেছে, যেখান থেকে একটা রেজিস্ট্যান্স ডি তে গেছে, আর সি আর ডি এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, সি আর ডি এর মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে। তাহলে এগেন যেহেতু প্রত্যেকটার ভ্যালু সেম আর 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 করেই আছে, তাহলে এগেন দেখ হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন আমার স্যাটিসফাই করছে। তাহলে এগেন হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন স্যাটিসফাই করলে কি হবে, যে এটাকে বাদ দেবো। তাহলে এগেন এটাকে যদি বাদ দিই তাহলে আমার আবার ছবিটা চলে আসছে এইরকম, তাহলে আবার উত্তরটা লাস্ট অব্দি আরই হবে। তাহলে হুইস্টন ব্রিজ কিন্তু অনেক জায়গায় মানে এই 3 রকমেরই হুইস্টন ব্রিজ আপাতত তোদের সিলেবাসে আসতে পারে, তো 3 রকমই কিন্তু আমি করিয়ে দিলাম ছবিতে, ঠিক আছে। তাহলে এরপর হুইস্টন ব্রিজ কিন্তু গোলানো উচিত না। তাই সবসময় মনে রাখবি হুইস্টন ব্রিজ মানেই যে ওরকম ওই বর্গাকার দেখতেই থাকবে এরকম কিন্তু কোনো রুল নেই, বোঝা গেল? আমাকে দেখতে হবে পড়ে যে না আমার অন্যরকম দেখতে হুইস্টন ব্রিজ হতে পারে, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে মিটার ব্রিজ। তো নেক্সট হেডিং কর মিটার ব্রিজ বলে। দাদা এগুলা কি ওই টেস্ট পেপারই থাকে নাকি বেশি, মানে যেখানে পরীক্ষায় আসে? কিসে থাকে? টেস্ট পেপার, টেস্ট পেপার টেস্ট পেপারে কি থাকে? মানে এই ওখানে যে টাইপের অঙ্কগুলো থাকে ওগুলাই কি আসে বেশি এইচএসে? আমি ওটাই বলতে চাইছি, যেমন মাধ্যমিকে হতো। বইতেই পাবি, নর্মাল বইতে। টেস্ট আচ্ছা, পেপার কেন পাবি? টেস্ট পেপারও পাবি, টেস্ট পেপার আমি বলছি না পাবি না, নর্মাল বইতেই পাবি হুইস্টন ব্রিজের অঙ্ক। ও ঠিক আছে। ওকে, এরপর নেক্সট অঙ্ক আমরা যেটা করছি সেটা হচ্ছে মিটার ব্রিজ। নেক্সট অঙ্ক বলছি, নেক্সট থিওরি। তো মিটার ব্রিজ হচ্ছে একটা প্র্যাকটিক্যালি তোদের প্র্যাকটিক্যাল, ঠিক আছে। মিটার ব্রিজকে দেখতে কিরকম হয় সেটা একটু দেখ, সেটা একটু শিখতে হবে। 1 সেকেন্ড, একটা মিনিট দেখাচ্ছি, একটু নেট অন করে দেখাতে হবে, নেটে হবে, একটু ওয়েট কর দেখাচ্ছি। তারপর আমি যদিও আঁকবো ছবিটা, বাট তাও না, নিজের চোখে না দেখলে না মিটার ব্রিজটা মানে বুঝতে পারবি না, থিওরি পার্টটা শুধু মুখস্থ করা হয়ে যাবে সিম্পল। একটু ওয়েট কর একটা মিনিট, ক্রোমটা খুলুক দেখাচ্ছি।
আর হোপফুলি তোদের আশা করছি জুলাইয়ের 15 তারিখের পর থেকে অফলাইনে ক্লাস হবে শুরু, ঠিক আছে? মোটামুটি তো সব বাস টাস তো খুলে দিচ্ছে অর্ধেক করে। একটা অনলাইনে ক্লাস থাকবে আর একটা, আর বাকিগুলো সব অফলাইন হয়ে যাবে, মানে একটা করে টাইমিং অনলাইন থাকবে। আচ্ছা, এই দেখ তোরা দেখতে পাচ্ছিস কি এই টেবিলের ওপর জিনিসগুলো আছে, দেখা যাচ্ছে কি রে? একই না? এই ছবি দেখতে পাচ্ছিস কোনো? হ্যাঁ স্যার। এই হচ্ছে মিটার ব্রিজ, ঠিক আছে? মানে এখানে তুই যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখিস ছবিটার মধ্যে কি কি আছে, একটা হালকা ওয়্যার থাকে, হ্যাঁ সেটা এখানে হয়তো দেখা যাচ্ছে না। এই যে দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্টের মাঝখানে একটা হালকা ওয়্যার থাকে, এটাকে বলা হয় রেজিস্টিভ ওয়্যার। এটা জেনারেলি ম্যাগনানিন টাইপের একরকম মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। আমরা পড়বো সেটা যে কি টাইপের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, মানে এর একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? আর এইগুলো কি, এগুলো কন্ডাক্টিং প্লেট, এই যে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিং প্লেট এগুলো। এই দেখ একটা প্রাইমারি ব্যাটারি ইউজ করেছি, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার আছে। এই রেজিস্ট্যান্স বক্সটাও দেখে নে, যেটা তখন রেজিস্ট্যান্স বক্স বলছিলাম, যে এটা অনেকগুলো চাবি টাইপের আছে। চাবিগুলো তুই তুলে দিলে কি হবে, ওই রেজিস্ট্যান্সটা দিতে পারবি। তুই এখানেও ছবিটায় দেখতে পারিস, এই ছবিটাতে ওই চাবির ব্যাপারটা ভালো বোঝা যাচ্ছে। দেখ চাবিগুলো তুলে নিলে হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেসিক। আর এই যে দেখ সাদা সুতো দেখতে পাচ্ছিস তো সবাই, ওগুলো সাদা সুতো না, ওগুলো বেসিক্যালি কন্ডাক্টিং ওয়্যার, যার চারপাশে সাদা সুতো দিয়ে আমার কি করা আছে, আবরণ তৈরি করা হয়েছে, যাতে আমরা কারেন্টের শকটা নিতে খেতে পারি। তো এই হচ্ছে, ওইগুলো হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার। এই হচ্ছে মিটার ব্রিজ, দেখতে এরকম হয়। তো আমি অসুবিধা নেই, আমি তো মিটার ব্রিজের একটা প্র্যাকটিক্যাল আছে, সেটার আমি ভিডিওটা তোদের শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা দেখলে আরো মিটার ব্রিজের প্র্যাকটিক্যালটা কিভাবে তুই করবি সেটা তুই বুঝতে পারবি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি মিটার ব্রিজ দেখতে এরকম হয়। এবার আমরা তার থিওরি পার্টে ফিরে চলে আসি, ঠিক আছে? তাহলে মিটার ব্রিজটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, তো সবাই আঁকার চেষ্টা করবি। তাহলে এরকম কিছু কন্ডাক্টিং প্লেট থাকে যেগুলো মেটালের তৈরি হয়, এবং সেই কন্ডাক্টিং প্লেটের মাঝখানে গ্যাপ থাকে, ঠিক আছে? তো একটা গ্যাপে আমার নোন রেজিস্ট্যান্স বসাতে হয়, একটা গ্যাপে আমার আননোন রেজিস্ট্যান্স বসাতে হয়। আচ্ছা, কি হয়েছে না, এই যে দুটো প্লেট আছে, এই দুটো প্লেটের মাঝখানে একটা রেজিস্টিভ ওয়্যার কানেক্ট করা থাকে। আর তার নিচে কি থাকে না, একটা তার নিচে বা উপরেও থাকতে পারে একটা স্কেল থাকে, ঠিক আছে? স্কেল এমনি নর্মাল কাঠের স্কেল, 0 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত, 100 সেন্টিমিটার লম্বা একটা স্কেল থাকে। আচ্ছা, এদের মাঝখানে কি করা হয়, এদের মাঝখানে একটা আর, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমি জানি, নোন বক্স, ওই যে নোন একটা বক্স টাইপের দেখবি তোরা যেটা, এটা নোন। আর এইখানে একটা রেজিস্টিভ ওয়্যার লাগানো থাকে ছোট্ট করে, যেটার ভ্যালু আমরা জানি না, আননোন। এইখানে একটা ছোট্ট আননোন রেজিস্টিভ ওয়্যার লাগানো থাকে। আর এই দুটোর মাঝখান থেকে একটা পয়েন্ট আছে, সেইখান থেকে গ্যালভানোমিটার বার করা হয়। আর গ্যালভানোমিটার আর একটা পয়েন্ট তারে টাচ করা হয়। প্রথম কথা দেখ কি করা হয়, দেখ আর এদের মাঝখানে এই যে এইখানে একটা পয়েন্ট আছে, এইটার সাথে এইখানে একটা পয়েন্ট আছে, এই দুটোর মাঝখানে ব্যাটারি ইউজ করা হয়। এই হচ্ছে আমাদের সার্কিট কম্বিনেশন। অনেক স্কুলে প্র্যাকটিক্যালটা যখন করতে হবে সার্কিট করা থাকবে, নয়নতে যারা পড়িস তাদের সার্কিট করা থাকবে। যারা এখানে যদি টাকি বা বেথুন কেউ পড়ে থাকে, সার্কিট করা থাকবে না, মেয়েদের মধ্যে বলছি, তাদের সার্কিট করে নিতে হবে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল যখন হবে, বা নয়ননাথের স্টুডেন্টদের ক্ষেত্রে সার্কিট করা থাকবে, মিশনের ক্ষেত্রেও সার্কিট করাই থাকবে। তোকে কিছু করতে হবে না, তোকে গিয়ে শুধু রিডিং নিতে হবে। তো কি করা হয় দেখ, যে এরকম ভাবে তো কানেকশন গুলো করলি, ভালো কথা। কানেকশন করার পর গ্যালভানোমিটারের যে এন্ডটা ফ্রি আছে, যে আরেকটা এন্ড যেটা ওই তীর চিহ্ন দিয়ে লিখেছি দেখ, ওটা দিয়ে ওই রেজিস্টিভ ওয়্যার, যেটা রেড কালারের রেজিস্টিভ ওয়্যার, তার উপর বিভিন্ন পয়েন্টে টাচ করা হচ্ছে। এবার যখনই টাচ করছি গ্যালভানোমিটারের আমার রিডিং দিচ্ছে, কেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তখনই কারেন্ট যাচ্ছে। যখন টাচ করছি তখনই দেখ সার্কিটটা ক্লোজ হচ্ছে, তখনই একমাত্র কারেন্ট যাচ্ছে।
এই করতে করতে একটা পজিশন আমি বার করতে চাইছি, যে পজিশনে আমার হয়তো আমি গ্যালভানোমিটারে কোনো কারেন্ট পাচ্ছি না, যেটাকে আমরা অন্য ভাষায় বলি নাল পয়েন্ট। এবং সেই পজিশনটা বাদিক থেকে মেপে দেখলাম ওটা হচ্ছে এল। ধরে নে এই পজিশনে আমি কোনো ভ্যালু পাচ্ছি না, তো আমার স্কেল দেওয়া আছে, তো স্কেল দেওয়া মানে আমার তো সুবিধা আছে, আমি স্কেলে দেখে নিতে পারবো ওটা 40 সেন্টিমিটার হতে পারে, ওটা 42 সেন্টিমিটার হতে পারে, 42.3 হতে পারে, যে কোনো যা আছে স্কেলে রিডিং যা আসবে সেটা। তাহলে বাকিটা কত না, 100 সেন্টিমিটারের যদি স্কেল নিই তাহলে বাকিটা 100 মাইনাস এল, তাই তো? তাহলে এই পজিশনে কি হলো না, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা 0 চলে আসলো, সরি গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা 0 চলে আসলো। তাহলে আমরা যখন না হোয়েন galvanometer reading is 0, then it is called null point. বাংলায় লেখ, যখন গ্যালভানোমিটারের রিডিং 0 হয় তখন একে নাল পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু বলে, তখন একে নাল পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু বলে। তাহলে ভালো করে দেখ, এই যে এল লেন্থের রেজিস্টিভ ওয়্যারটা আছে, এই যে এল লেন্থের রেজিস্টিভ ওয়্যারটা আছে, এরও তো একটা রেজিস্ট্যান্স আছে, একই না? ভালো করে ভাবতো। তাহলে আমি ধর নাম দিচ্ছি এটাকে এ, এই একদম এক্সট্রিম পয়েন্টার নাম দে এ, এই পয়েন্টার নাম দে বি, আর একদম এই এক্সট্রিম পয়েন্টার নাম দে সি। তাহলে এ বি রেজিস্ট্যান্স কত না, রো এল বাই এল হচ্ছে ওর দৈর্ঘ্য, এ হচ্ছে এরিয়া, রো ধরে নে রেজিস্টিভিটি। সিমিলারলি বিসি এই পয়েন্টটার মানে এই পার্টটার মানে আর বাকি পার্টটার রেজিস্ট্যান্স কত হবে, রো 100 মাইনাস এল বাই এ। দেখ বি থেকে সি পার্টটার লেন্থ 100 মাইনাস এল, আর যেহেতু একই টাইপের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তাহলে রেজিস্টিভিটি বা রোধাঙ্কটা সেম, আর এরিয়াটা তো সেমই আছে। তাহলে দেখ এখানে এবার পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস করতে পারছিস? মানে যদি আজকে গ্যালভানোমিটার 0 হয়, মানে এই জিনিসটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ছবি আঁকতে চাই, তাহলে ব্যাপারটা দেখ এরকম, এই যে আর আছে, এই মাঝখানে গ্যালভানোমিটার আছে, এইটা একটা রেজিস্ট্যান্স আছে এস, ঠিক আছে? আচ্ছা, এই যে ওয়্যার রেজিস্টিভ ওয়্যার, এই এবি এর একটা রেজিস্ট্যান্স পেয়েছিস এবি, আর এইটুকুনি পার্টের একটা রেজিস্ট্যান্স পেয়েছিস বিসি, আর এই ছিল আমাদের ব্যাটারি কানেকশন। দেখ তাহলে এটার ইকুইভ্যালেন্ট কিন্তু এই ছবিটা আমি আঁকতেই পারি, যেখানে গ্যালভানোমিটার যেই আমার রিডিং 0 দিচ্ছে, তার মানে আমাকে মনে মনে ভেবে নিতে হবে যে হুইস্টন ব্রিজের নাল কন্ডিশনটা মেনে চলছে। তাহলে হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন যদি মেনে চলে তাহলে ফর্মুলাটা কি ছিল, যে না আর বাই এস মানে পি বাই কিউ ইকুয়াল টু নিচের দুটোর রেশিও, তাহলে আর এ বি বাই আর অফ বিসি। তাহলে আর এ বি বাই আর বিসি করলে দেখ রো আর এ কেটে যাচ্ছে, শুধুমাত্র এল বাই 100 মাইনাস এল পড়ে থাকছে। তাহলে এসটা তো আমার এখানে আননোন, আরটা দেখ নোন, তাহলে আমাকে এস এর ভ্যালু বার করতে হবে। তাহলে এস এর ভ্যালু হবে হচ্ছে আর ইন্টু 100 মাইনাস এল বাই এল, আর ইন্টু 100 মাইনাস এল বাই এল, এইটা গেল আমার এস এর ভ্যালু, এইটা হলো আমার এস এর ভ্যালু। তাহলে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এবার যেহেতু দেখ আর এর ভ্যালু তো জানি যেহেতু নোন রেজিস্ট্যান্স, আর এল এর ভ্যালু তো আমি স্কেলের সাহায্যে মেজার করতে পারছি, স্কেলের মানে যে মার্কিং গুলো আছে তার থেকে, তাহলে সেখান থেকে ইজিলি 100 মাইনাস এলও বার করতে পারছি। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা মিটার ব্রিজ ব্যবহার করে আননোন রেজিস্ট্যান্স বার করতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা আননোন রেজিস্ট্যান্স বার করতে পারি। এটা লিখে নে, লেখা হয়ে গেলে এর মধ্যে এবার পরে সাব হেডিং করবি হচ্ছে ডিসকাশন। যেরকম আমরা হুইস্টন ব্রিজে অনেক কনসেপ্ট কোশ্চেন পড়লাম, কনসেপচুয়াল ছোট ছোট কোশ্চেন, সিমিলারলি তোর মিটার ব্রিজ থেকে অনেক সময় ছোট ছোট কিছু কোশ্চেন দেয়। আচ্ছা দাদা, রো এল বাই এ, এ মানে এরিয়া তো, হ্যাঁ, যেমন আগে করছি ওই দুটো এবি দেওয়া আছে না, নামটা চেঞ্জ করে দিলে ভালো হতো।
ঠিক আছে? তো নেক্সট দেখ ডিসকাশন। তো ফার্স্ট ডিসকাশন অবভিয়াসলি হচ্ছে কি টাইপের ওয়্যার ইউজ করা হয়। যে রেজিস্টিভ ওয়্যার এসি এটা কি টাইপের হয়, ঠিক আছে? তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেজিস্টিভ ওয়্যার এসি is made of ম্যাগনানিন or জার্মান সিলভার, এইসব মানে অ্যালয় মেটাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তবে এর কনফিগারেশন আছে একটা, কি না লেন্থ হতে হবে হচ্ছে 100 সেন্টিমিটার, ডায়ামিটার হতে হবে হচ্ছে 0.5 মিলিমিটার, আর এই ওয়্যারটার রেজিস্ট্যান্স হবে 2 ওহম। এখান থেকে তুই রেজিস্টিভিটিটাও ক্যালকুলেট করে নিতে পারিস। তো বাংলায় নিজের মতো লিখে নেই যে রেজিস্ট্যান্স ওয়্যারটা বা রোধ ওয়্যার এসিটিকে ম্যাগনানিন অথবা জার্মান সিলভার দ্বারা তৈরি হতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের সেকেন্ড কোশ্চেন আসছে যে হোয়াই উই ডু নট ইউজ ব্রাশ ওয়্যার ইন মিটার ব্রিজ। বাংলায় কোশ্চেনটা লিখবি মিটার ব্রিজে তামার তার ব্যবহার করা হয় না কেন, মানে ওই যে রেজিস্টিভ ওয়্যার হিসাবে তামার তার ব্যবহার করা হয় না কেন, ঠিক আছে? মানে যেখানে আমরা ম্যাগনানিন ওই যে এসি যেটা ম্যাগনানিন ওয়্যার ব্যবহার করছি সেখানে ম্যাগনানিন ওয়্যার কেন ব্যবহার করলাম। দেখ বলা হচ্ছে যে ডাইমেনশনটা আমি উপরে বলেছি যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য হতে হবে আর ডায়ামিটার 0.5 মিলিমিটার হতে হবে, এই ডাইমেনশনেরই যদি আজকে একটা তামার তার বানাতাম সেই তামার তারের রেজিস্ট্যান্স খুব কম হতো, 0.1 ওহম, খুবই কম হতো। তাহলে মিটার ব্রিজের কি হতো না সেন্সিটিভিটি খুব কমে যেত, ঠিক আছে? সেন্সিটিভিটি খুব কমে যেত। তো লেখ ইংলিশে লেখ আগে ব্রাশ ওয়্যার অফ ডাইমেনশন, ব্যাকরে লিখবি লেন্থ হতে হবে 100 সেন্টিমিটার আর ডায়ামিটারটা হতে হবে অলওয়েজ 0.5 মিলিমিটার। ব্রাশ ওয়্যার অফ সেম ডাইমেনশন হ্যাজ লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স এখানে যেমন যেটা 2 ওহম আসছে ওটা ওখানে 0.1 ওহম আসবে, 0.1 ওহম 1 2। সো meter bridge is less sensitive। বাংলায় লিখবি যে একই মাত্রার তামার তারের ক্ষেত্রে ব্যাকরে লিখে নিবি এল 100 সেন্টিমিটার ডি 0.5 মিলিমিটার, রোধের মান অত্যন্ত কম হয়, 0.1 ওহম, সেই জন্য মিটার ব্রিজের সংবেদনশীলতা কমে যায়। এরপর নেক্সট হেডিং করবি হচ্ছে এন্ড রেজিস্ট্যান্স, বাংলায় লিখবি প্রান্তীয় রোধ, এন্ড রেজিস্ট্যান্স বা প্রান্তীয় রোধ। আচ্ছা জেনারেলি কি হয়, এই যে আমি রেজিস্টিভ ওয়্যারটা নিচ্ছি, ঠিক আছে, তার সাথে তো নিচে যে 100 সেন্টিমিটারের স্কেলটা সেটা তো পুরোপুরি কোয়েনসাইড করবে, দুটোই 100 সেন্টিমিটারের নেওয়া হয় যেহেতু। কিন্তু অনেক সময় কি করা হয়, তুই যদি একটু ছবিটাকে মাইনিউটলি দেখিস, মানে ছবিটাকে যদি আমি আরেকবার দেখাচ্ছি ছবিটা তাহলে তোদের ক্লিয়ার হবে। ছবিটাকে তুই যদি মাইনিউটলি একটু খেয়াল করিস, এখানে হয়তো ছবিটাতে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু যখন দেখবি এই যে স্কেলটা তো এখানেই শেষ, আমার এই দুটো স্কেল এখানেই শেষ, কিন্তু ওয়্যারটা দেখ আরেকটু আছে, মানে এই যে তুই যদি দেখিস আমার স্কেলের সোজাসুজি পয়েন্ট হচ্ছে এটা, কিন্তু ওয়্যারটা দেখ এত অবধি আছে, মানে এখানে তো আমার স্ক্রুটা, তো ওয়্যারটা সামান্য পরিমাণ এক্সট্রা থাকে। মানে আমাদের নিয়ম অনুযায়ী কি হতে হবে না স্কেলের যেটা 0 পয়েন্ট সেখানে ওয়্যারটা শুরু হওয়া উচিত,
আর স্কেলের যেটা 100 মানে মার্কিং, যেখানে 100 সেন্টিমিটারের মার্কিং, সেখানে ওয়্যারটা শেষ হওয়া উচিত। কিন্তু কি হয়, স্ক্রুয়ের যে রিভেটিংটা সেটা আরেকটু দূরে থাকে, মানে সামান্য পরিমাণ রেজিস্টিভ ওয়্যারে কিন্তু রেজিস্ট্যান্স থাকে। তাহলে অ্যাকচুয়ালি যে রেজিস্টিভ ওয়্যারটা নেওয়া হয় সেটার লেন্থ কিন্তু পুরোপুরি 100 সেন্টিমিটার হয় না, পুরোপুরি 100 সেন্টিমিটার হয় না, তার থেকে সামান্য বেশি হয়। এই যে মানে সাইডের যে একটু অল্প পরিমাণ যে বেশি রেজিস্ট্যান্স, এটাকে নেগলিজেবল ধরে আমরা সবসময় ক্যালকুলেশন করি। এই যেটাকে নেগলিজেবল ধরা হচ্ছে, যেটাকে বাদ দেওয়া হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো ওটাই লিখবি, end points of resistive wire should coincide with 0 and 100 marking of linear scale. But it does not happen always. Therefore, some extra resistance is included due to end points. বাংলা ইংলিশে লিখে নিবি, দিস ইজ কল্ড এন্ড রেজিস্ট্যান্স। বাংলায় লেখ, রোধযুক্ত তারের প্রান্তীয় বিন্দুগুলি স্কেলে 0 এবং 100 দাগের সাথে মেলা উচিত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, প্রান্তীয় বিন্দুতে তৈরি হওয়া এই অতিরিক্ত রোধকে প্রান্তীয় রোধ বলে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, যে নাল পয়েন্ট কোথায় হলে আমার মিটার বিসটা ভালো। পজিশন অফ নাল পয়েন্ট, নিষ্পন্দ বিন্দুর অবস্থান বলছে, যদি নাল পয়েন্ট যদি 40 থেকে 60-এর মধ্যে আসে তাহলে খুব ভালো রিডিং আসবে তোর উত্তরটা। তার কারণটা কি, দেখ 40 থেকে 60-এর কাছাকাছি রিডিং যদি আসে, এই যে এল এর ভ্যালু যদি আজকে 40 থেকে কাছাকাছি হয়, 60-এর কাছাকাছি হয়, তাহলে 100 মাইনাস এলটাও দেখ 40 থেকে 60-এর মধ্যে হবে। এল এর ভ্যালু যখন 40 তখন 100 মাইনাস এল 60, আর এল এর ভ্যালু যখন 60 তখন 100 মাইনাস এলটা 40। তার মানে এই যে দুটো পার্ট ছিল এবি আর বিসি, এই রেজিস্ট্যান্স গুলো কাছাকাছি হচ্ছে, এবং এটাই তো হুইস্টন ব্রিজ বলেছিল। হুইস্টন ব্রিজের সেন্সিটিভিটির কন্ডিশনে মনে আছে, পি অলমোস্ট ইকুয়াল টু কিউ অলমোস্ট ইকুয়াল টু আর অলমোস্ট ইকুয়াল টু এস হবে, মানে চারটে রেজিস্ট্যান্স অলমোস্ট কাছাকাছি থাকতে হবে, এটা ছিল, তাহলে খুব ভালো সেন্সিটিভ। তাহলে আজকে যদি নাল পয়েন্ট গুলো, আজকে কথার কথা ধর তুমি নাল পয়েন্ট 10-এ পেলি সাপোজ, তাহলে আর একটা কত 90, তাহলে এইটুকুনির যা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স অনেক বেশি। নাল পয়েন্ট পেয়েছিস ঠিকই, বাট এরা কাছাকাছি না, মানে ঠিকই থাকবে বাট সেন্সিটিভিটিটা ভালো হবে না। তাহলে নাল পয়েন্টকে মানে এর সেন্সিটিভিটিকে বাড়ানোর জন্য, মিটার বিজের সেন্সিটিভিটিকে বাড়ানোর জন্য 40 থেকে 60-এর মধ্যে নাল পয়েন্ট পেলে খুব ভালো হয়। কিন্তু এক্স্যাক্টলি 50টা ছেড়ে সবই ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি শুধু 50 সেন্টিমিটারের নাল পয়েন্ট পেলে অসুবিধা আছে।
কি অসুবিধা সেটা পরে বোঝাচ্ছি, শুধু 50 ছাড়া 40 থেকে 60-এর মধ্যে যাই আসুক ভালো হয়, ঠিক আছে। এবং পরীক্ষায় যখন প্র্যাকটিক্যালটা করবি দেখবি স্কুলে তো বলবে একদম 50-এর কাছাকাছি আসবে, মানে 51 বা 49 এইগুলো, 52-53 এইগুলোতে নাল পয়েন্ট দেখবি আসবে, ঠিক আছে। স্কুলে যখন প্র্যাকটিক্যালটা করবি, কেন এমন ভ্যালুরই তোকে ওই রেজিস্ট্যান্স গুলো দেবে। বলে ফর সেন্সিটিভিটি of meter bridge, null point should be in between 40 centimeter to 60 centimeter, but not exactly at 50 centimeter. বাংলায় লিখে রাখ, তোর মিটার ব্রিজের সংবেদনশীলতার জন্য নিষ্পন্দ বিন্দুকে 40 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটারের মধ্যে পেলে ভালো হয়। 40 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটারের মধ্যে পেলে ভালো হয়, কিন্তু 50 সেন্টিমিটারে হওয়া উচিত নয়, কিন্তু 50 সেন্টিমিটারে হওয়া উচিত নয়। নেক্সট কোশ্চেনটা এখান থেকে এটাই আসছে যে why null point is not taken at 50 সেন্টিমিটার, যে নিষ্পন্দ বিন্দুর অবস্থান 50 সেন্টিমিটারে ধরা হয় না কেন। তো গল্পটা দেখ, এই ছবিটা ছিল এরকম, উপরে আর ছিল, এখানটা এস ছিল, আর এই ছিল আমার রেজিস্ট্রিভ ওয়্যার, আর এটা হচ্ছিল এল লেন্থের, বাকিটা ছিল 100 মাইনাস এল লেন্থের করছিলাম। এবার দেখ, যদি আজকে এল এর ভ্যালু 50 হয়ে যায়, একদম পারফেক্ট 50, তাহলে 100 মাইনাস এল এর ভ্যালুও কিন্তু 50 হবে। এইবার গল্পটা হচ্ছে, হ্যাঁ তাতে কি যায় আসে, 50 সেন্টিমিটার হয়েছে তো। গল্পটা হচ্ছে আজকে যদি এদেরকে ইন্টারচেঞ্জ করে দিই, ধর এস এর ভ্যালু এখানে লাগাচ্ছি, আর এর ভ্যালু এখানে লাগাচ্ছি, প্র্যাকটিক্যালে দেখবি করতে হবে যে প্রত্যেকটা তুই যে নাল পয়েন্ট বার করবি, নাল পয়েন্ট বার করার পর দেখবি প্রত্যেকটা মানে তোকে আবার ইয়ে করতে হচ্ছে, মানে বলবে যে না ইন্টারচেঞ্জ করে দেখাও, ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে হিসাব অনুযায়ী ইন্টারচেঞ্জ করলে এর, তাহলে এখন যদি ধর সাপোজ এসটা এদিকে চলে এসছে আর আরটা এদিকে চলে এসছে, তাহলে তো এই যে মানে নাল পয়েন্টের যে কন্ডিশন সেটা চেঞ্জ হওয়া উচিত, মানে যে ভ্যালুটা কম, মানে অন্য ভ্যালুতে পাওয়া উচিত ছিল। কিন্তু আজকে যদি এল এর ভ্যালু 50-এ আসে আর 100 মাইনাস এল এর ভ্যালু তাহলে 50, তাহলে এক্সটা যদি তুই মানে আর আর এস কে যদি তুই এক্সচেঞ্জও করিস, তাহলে তোর নাল কন্ডিশন চেঞ্জ হবে না, তখনও এটা 50-এ পাবি, এটা 50-এ পাবি। কিন্তু আজকে যদি ধর এটা তুই 40-এ পাচ্ছিলিস আর এটা 60-এ, তাহলে তুই যখন উল্টো করে লাগাবি, মানে এক্সটাকে এদিকে লাগাবি, আরটাকে এদিকে লাগাবি, তখন নাল পয়েন্ট কততে পাবি বলতো, এখন 40-এ পাবি, এটা 60 হয়ে যাবে। মানে তুই বুঝতে পারবি তুই যে এস আর আর এক্সচেঞ্জ করলি তাদের পজিশন, তার জন্য যে নাল পয়েন্টের কন্ডিশন বা নাল পয়েন্টের পজিশনও যে চেঞ্জ হলো সেটা তুই বুঝতে পারবি। কিন্তু যদি নাল পয়েন্ট একদম এক্সাক্ট 50-এ পাস, তাহলে তুই এস আর আর ইন্টারচেঞ্জ করলেও নাল পয়েন্টের পজিশন যে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে না, মানে বুঝতে পারবি না চেঞ্জ হচ্ছে, তাহলে এটা প্রবলেমেটিক। সেই জন্য 50-তে একদম ডাইরেক্ট নেওয়া হয় না। তো কেন বোঝা গেল যে ইফ উই ইন্টারচেঞ্জ the position of R and S position of null point does not change. Position of null point does not change. Yes. বাংলায় ওটাই লিখবি, আর এবং এস এর স্থান পরিবর্তন করলেও নিষ্পন্দ বিন্দু স্থান পরিবর্তিত হয় না। আর ও এস এর স্থান পরিবর্তন করলেও নিষ্পন্দ বিন্দু স্থান পরিবর্তন হয় না।
ঠিক আছে, এরপর আমরা যে নেক্সট টপিকটায় যাচ্ছি সেটা আমাদের লাস্ট মেজারিং মানে ইনস্ট্রুমেন্টস, এবং ওটাই আমাদের চ্যাপ্টারের শেষ। আমাদের কিন্তু আজকে কারেন্ট ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, নেক্সট দিন কিন্তু আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাথ করব, ঠিক আছে, দিয়ে অপটিক্স শুরু হবে। ওকে দাদা একটা কোশ্চেন করবো? কি? তুমি যে একটুখানি আগে আমাকে পড়ানোর সময় বললে ওই যে পি তারপর কিউ এগুলো প্রায় অলমোস্ট কাছাকাছি হতে হবে, তাই এদের মধ্যে ডিফারেন্সটা কত হতে হবে অ্যাকচুয়ালি? যেমন 2 এর পর যেমন 200 ধরা যায় না, তেমন 20 এর পর কত ধরতে পারি আমি চাইলে? মানে ডিফারেন্সটা কত হলে এর অলমোস্ট ধরা হবে? কাছাকাছি হতে হবে মানে একই অর্ডারে হতে হবে। আচ্ছা 20 সাথে 200 হওয়া যাবে না, বললাম তো, সেটা বুঝিয়েছি। এইটাই। অর্ডারটা সেম হতে হবে। এরপর যেটা আমি বললাম যে আমাদের আসতে হবে সেটা হচ্ছে পোটেনশিওমিটার। নেক্সট মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার বাংলাতে ওইভাবে লিখবি, পোটেনশিওমিটার বাংলাতে যেভাবে লেখা। তো বেসিক্যালি দেখ, পোটেনশিওমিটার মানে কি জিনিস আগে বুঝতে হবে। পোটেনশিওমিটার বেসিক্যালি তোর একটা ডিভাইস যাতে সিম্পল একটা ব্যাটারি লাগানো থাকে, ঠিক আছে, এবং সেই ব্যাটারি রেসপেক্টে একটা রেজিস্টিভ ওয়্যার, ওই ম্যাগনানিন দিয়ে তৈরি একটা প্যারালাল কম্বিনেশনে কি হয়, একটা রেজিস্টিভ ওয়্যার যুক্ত করা থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমার সিম্পলি পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের কথা থেকেই বুঝতে পারছি যে একটা পোটেনশিয়ালের গল্প আছে। পোটেনশিওমিটারকে অন্য ভাষায় পোটেনশিয়াল ডিভাইডারও বলে। তার কারণটা কি? কারণ না হচ্ছে আজকে মানে আমি দেখব এর ফার্স্ট যে কাজটা, এর ফার্স্ট কাজই হচ্ছে ভ্যারিয়েবল সোর্স তৈরি করা। ফার্স্ট ইউজ হচ্ছে ভ্যারিয়েবল সোর্স, বাংলায় লিখবি পরিবর্তনশীল উৎস নির্ণয়। পরিবর্তনশীল উৎস নির্ণয় কি করা হচ্ছে না, এখান থেকে একটা গ্যালভানোমিটার বার করা হচ্ছে এবং গ্যালভানোমিটারের ফ্রি এন্ডটা একটা পয়েন্টে কানেক্ট করা হচ্ছে। ধরে নে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই পয়েন্টটা মাঝখানের পয়েন্টটা হচ্ছে সি, সি পয়েন্টটা হচ্ছে মুভেবল, ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে আমার ছবিটা ধরেছি, তাহলে এখান দিয়ে তো কোনো না কোনো একটা ব্যাটারিটা, এই ই জিরোটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, তো তার জন্য তো কোনো না কোনো একটা কারেন্ট প্রবাহিত হচ্ছেই। তাহলে এবির সাপেক্ষে পুরো হোল রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ কত বলতো? ই জিরো। কেন? পুরো এবি যে রেজিস্টিভ ওয়্যারটা আছে সেটা দেখ ব্যাটারির সাথে প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে ব্যাটারির যা ইএমএফ, টোটাল ইএমএফ, সেটা পুরোপুরি এবির সাপেক্ষে পড়ছে। পুরোপুরি যেহেতু এবির সাপেক্ষে পড়ছে তার জন্য আমার হচ্ছে আমার ই জিরো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমরা এসি এ থেকে সি, সি পয়েন্টটা এখন গ্যালভানোমিটারে লাগিয়েছি, গ্যালভানোমিটারের যে আরেকটা পয়েন্ট সেটা এখানে টাচ করিয়েছি, তাহলে গ্যালভানোমিটার কত ভোল্টেজ মাপতে পারবে? সেটা হচ্ছে কারেন্ট আই ইন্টু ওইটার ওইটুকুনির যা রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু ওইটুকুনির যা রেজিস্ট্যান্স। কারেন্ট মানে কি বলা যায় না, টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। আই মানে কি, ই জিরো হচ্ছে আমার টোটাল ইএমএফ, আর পুরো সার্কিটটার টোটাল রেজিস্ট্যান্স এবি, আর এবি আর আর এসি আছে। আচ্ছা, আর এসির জায়গায় দেখ বসাতে পারি আমরা রো ইন্টু লেন্থ অফ এসি বাই এ, রো এল বাই এ। সিমিলারলি আর এবির জায়গায় বসাতে পারি রো লেন্থ অফ এবি বাই এ। তাহলে এখান থেকে দেখ রো আর এটা কেটে যাচ্ছে কমপ্লিটলি, তাহলে ভি এসি বাই ই জিরো ইকুয়াল টু আসছে স্মল এল বাই মানে এসির লেন্থ বাই এবির লেন্থ। এবার জেনারেলি কি হয়, এটাকে স্মল এল দিয়ে ডিনোট করা হয় আর এটাকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হয়। তাহলে ভি ইকুয়াল টু পাচ্ছি দেখ ই জিরো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই যে পোটেনশিয়াল ডিভাইডার নামটা দেখ সার্থক, কারণ কি, এই যে এ থেকে সি টার্মিনাল, এই যে এ টার্মিনাল আর সি টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ড্রপ, সেটা কত পড়ছে বল? ভি পড়ছে, যেটা কিনা ই জিরোর সাথে সমান না। তো বলবি তার মানে দাদা ঠিক বোঝা গেল না লাস্ট অব্দি ব্যাপারটা, তুমি কি বলতে চাইছো? ধরে নে আজকে ই জিরোর ভ্যালু 10 ভোল্ট সাপোজ, কিন্তু তুই এমন একটা এক্সপেরিমেন্ট করছিস যেখানে 10 ভোল্টের তোর ব্যাটারি দরকার নেই, সেখানে তোর 2 ভোল্টের ব্যাটারি, মানে একবার 2 ভোল্ট ব্যবহার করবি,
একবার 3 ভোল্ট ব্যবহার করবি, একবার 5 ভোল্ট ব্যবহার করবি, একবার 10 ভোল্ট ব্যবহার করবি, মানে এরকম বিভিন্ন ভোল্টেজ একবার ব্যবহার করতে চাস, কিন্তু তোর কাছে একটাই সোর্স আছে, কনস্ট্যান্ট সোর্স, যেটা 10 ভোল্ট। তাহলে সেই কনস্ট্যান্ট সোর্স থেকে কিভাবে আমরা ভ্যারিয়েবল সোর্স বানাচ্ছি না এইভাবে। এইবার দেখ সি পয়েন্টটাকে বারবার চেঞ্জ করে আমরা ভোল্টেজটা চেঞ্জ করতে পারি। কেন দেখ E0 কনস্ট্যান্ট, ক্যাপিটাল এলটা কনস্ট্যান্ট, স্মল এল এর ভ্যালুর উপর দেখ ভিটা ডিপেন্ড করবে। মানে একবার তুই স্মল এল কে এমন করলি যে ভিটা 2 ভোল্ট হলো, একবার তুই স্মল এলটাকে এমন করলি যে ভিটা 5 ভোল্ট হলো, আর একবার তুই স্মল এল এর জায়গায় ক্যাপিটাল এল বসিয়ে দিলি, মানে একেবারে সি পয়েন্টটা এই অবধি নিয়ে গেলি, সি পয়েন্টটাকে একদম বি অবধি নিয়ে গেলি, তখন তোর ভি 10 ভোল্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস তো যে গ্যালভানোমিটারের ফ্রি এন্ডটাকে রেজিস্টিভ ওয়্যারের উপর বিভিন্ন পয়েন্টে টাচ করিয়ে আমরা কি হচ্ছে পোটেনশিয়ালটাকে ডিভাইড করতে পারি আমার ইচ্ছা খুশি। পোটেনশিয়ালটাকে টোটাল যে পোটেনশিয়াল আছে E0 তাকে আমার ইচ্ছা খুশি পরিমাণ ডিভাইড করে নিচ্ছি। এই ইচ্ছা খুশি পরিমাণ ডিভাইড করে নিচ্ছি বলেই একে আমাদের নাম দেওয়া হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার। ঠিক আছে, পোটেনশিয়াল ডিভাইডার। এই জন্যই এটা নাম। তো লিখে নে, প্রথম এটা লিখে নে যা লেখা আছে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ এ পোটেনশিয়াল ডিভাইডার বা পোটেনশিওমিটার। যে পোটেনশিওমিটার ইউজ করে এরকম ভাবে বেসিক্যালি তুই বিভিন্ন ভোল্টেজের সোর্স বানাতে পারিস একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স থেকে। একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স থেকে বিভিন্ন ভোল্টেজের সোর্স বানাতে পারিস তুই। এরপর পোটেনশিওমিটারকে এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করতে আমরা পারি। ফার্স্ট যে কাজটা সেটা হেডিং করবি ডিটারমিনেশন অফ ইএমএফ অফ এ আননোন সেল। অজানা ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয়। অজানা ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয়। ঠিক আছে, মানে এটা বি দিয়ে লিখবে, ওটা এ গেল। ডিটারমিনেশন অফ ইএমএফ অফ আননোন সেল, মানে আমি সেলটার তড়িৎচালক বল বা ইএমএফ কত জানি না, সেটার জন্য কি করছি দেখ। তাহলে আবার আমি ছবিটা আঁকবো, ছবিটা আবার আঁক সবাই। এইটা কিন্তু আমি জানি, এটা আমার জানা নোন, E0টা নোন, এর সাপেক্ষে একটা রেজিস্টিভ ওয়্যার আমি অ্যাপ্লাই করেছি এ থেকে বি অবধি। এখানে আমরা আর একটা ব্যাটারি অ্যাপ্লাই করেছি ই, এবং এখান থেকে গ্যালভানোমিটার বার করেছি, এবং গ্যালভানোমিটার দিয়ে একটা নাল পয়েন্ট খুঁজে বার করা হয়েছে। ধরে এই সি পয়েন্টে আমি নাল পয়েন্ট খুঁজে পেয়েছি। যখনই রিডিং নেওয়ার ব্যাপার থাকবে না, দেখ আমরা নাল পয়েন্টে চলে যাচ্ছি। সি পয়েন্টে আমরা কি পেলাম না, নাল পয়েন্ট, মানে সি দিয়ে এখন কোনো গ্যালভানোমিটারে কোনো ভোল্টেজ ড্রপ আমরা পাচ্ছি না। তাহলে কি না, অ্যাট পয়েন্ট সি নো রিডিং ইন গ্যালভানোমিটার। ঠিক আছে, এর কারণটা কি ভালো করে দেখ। এর কারণটা হচ্ছে, ভালো করে যদি তুই লক্ষ্য করিস, যে এ থেকে সি এর মাঝখানে যতটা ভোল্টেজ ড্রপ পড়ছে, ধরে নে ভিএসি তার ভ্যালু, এ থেকে সি এর মধ্যে যতটা ভোল্টেজ ড্রপ পড়ছে ধরে নে ভিএসি, সে চাইছে যে এই লুপে একটা কারেন্ট পাঠাতে I1 ধরে নে, এবং ভিএসি কার জন্য এক্সিস্ট করছে, E0 এর জন্য। E0 আছে বলে ভিএসি আছে, সে চাইবে যে I1 পরিমাণ কারেন্টটা এদিকে পাঠাতে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে অজানা, যেটা আমার কাছে আননোন, যে এই এর ভ্যালুটা কত হবে আমি জানি না, এ আবার উল্টো দিকে একটা কারেন্ট পাঠাতে চাইছে, ধরে না I2। বোঝা গেল সবার কন্ডিশনটা? ভিএসি পাঠাতে চাইছে ডান দিকে, আর আননোন ব্যাটারিটা পাঠাতে চাইছে বাঁ দিকে। এইবার আমি
ভিএসিটা আমার হাতে, দেখ ভিএসিটা আমার হাতে, I2 টা ফিক্সড, ভালো করে বুঝবি, I2 টা কিন্তু ফিক্সড, I1 টা চেঞ্জিং। কেন? ভিএসিটা আমার হাতে আছে, ভিএসিটা যেহেতু সি পয়েন্ট আমি বারবার চেঞ্জ করতে পারি, তাহলে ভিএসিটাও চেঞ্জ করতে পারি, তাহলে I1 টাও চেঞ্জ করতে পারি। এই করতে করতে একটা সময় পাচ্ছি যখন গ্যালভানোমিটার রিডিং 0 দিচ্ছে, তাহলে যেই গ্যালভানোমিটার রিডিং 0 দিলে আমি স্টপ হয়ে গেলাম, তার মানে কি I1 আর I2 সমান হয়ে যাচ্ছে। দেখ আজকে যদি I1 আর I2 সমান হয়ে যায়, তাহলেই একমাত্র এই লুপটাতে টোটাল কারেন্ট শূন্য পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ভিএসি চেঞ্জ করে I1 চেঞ্জ করছি, এবং এই I1 চেঞ্জ করতে করতে এমন একটা কন্ডিশন বা এমন একটা পয়েন্ট আনছি যখন I1 এর ভ্যালু I2 এর সাথে সমান। I2 তো এমনি ভ্যালু আমি জানি না, সমান হয়ে যাবে। এবার যেই সমান হয়ে গেল তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0, মানে ওটাকে আমি আমার নাল কন্ডিশন কনসিডার করছি, ওটাকে আমার নাল কন্ডিশন কনসিডার করছি। বুঝা গেল? এই হচ্ছে গল্প। তাহলে I1 ইকুয়াল টু I2 হলে এটা হচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আগে ভিএসির ভ্যালু কত হবে দেখ। ভিএসির ভ্যালু হচ্ছে E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, যেভাবে করি তো এইটুকুনির ভ্যালু স্মল এল ধরে নে, আর পুরোটা হচ্ছে ক্যাপিটাল। এই আগেরটাই যেরকম ভাবে করলাম। আচ্ছা এইবার এক্সট্রা হচ্ছে I1 ইকুয়াল টু I2 হলে একমাত্র নো রিডিং, তাহলে I1 মানে হচ্ছে ভিএসি বাই টোটাল রেজিস্ট্যান্স R0 দিয়ে লিখছি, আর এটা মানে হচ্ছে E বাই টোটাল রেজিস্ট্যান্স R0। তাহলে E এর ভ্যালু হয়ে গেল দেখ ভিএসি, তার মানে E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আননোন ইএমএফ এর এখানে তো আমি স্মল এলটা আমি ব্যাটারির সাহায্যে যেহেতু কানেক্টেড আছে, ইজিলি আমরা ব্যাটারি বলছি স্কেলের সাহায্যে যেহেতু কানেক্টেড আছে, তাহলে ইজিলি আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে? তো আর ক্যাপিটাল এলও বার করে নিতে পারবো, তাহলে এখান থেকে বার করে নিয়ে আমরা বসিয়ে দেবো। এখানে এটা আর একটা ইউজ আছে, তিনটে ইউজ করলে তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। এটা লেখা হয়ে গেলে হেডিং করবি ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, মানে যে কোনো ব্যাটারির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। এরপর হেডিং করবি ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। ছবিটা মুছলাম, এতক্ষণ যাওয়া উচিত। নেক্সট হেডিং হচ্ছে ডিটারমিনেশন অফ, কারোটা ভয়েস অন আছে, অফ কর। ডিটারমিনেশন অফ রেজিস্ট্যান্স অফ আননোন সেল, আননোন না রেজিস্ট্যান্স না, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। লিখবি কোনো ব্যাটারির বা কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়। তার জন্য ছবিটা একটু আলাদা রকম হবে। তো প্রথমে তো বেসিক ছবিটা একই, পোটেনশিওমিটার বলতে যেটুকুনি বোঝায় সেটা একই, যে একটা কনস্ট্যান্ট ব্যাটারি, তার সাপেক্ষে আমি একটা রেজিস্টিভ ওয়্যার লাগাবো, এইটুকুনি পার্ট একই। এইখানে গল্পটা যে এই হচ্ছে আমার ব্যাটারিটা আর একটা, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নে স্মল আর। এখান থেকে একটা চাবি বা কি নেওয়া হলো, তার সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, তাকে প্যারালাল কম্বিনেশনে নেওয়া হলো, এবং এই আর এর ভ্যালু কিন্তু তুই জানিস। এটা থেকে গ্যালভানোমিটার বার করা হলো, এটাকে না একটু বড়, ছবিটা একটু বড়, এটা থেকে গ্যালভানোমিটার বার করা হলো, এবং তখন দিয়ে গ্যালভানোমিটারের নাল পয়েন্ট বার করা হচ্ছে। দুটো পয়েন্টে আমি নাল পয়েন্ট পাবো, একটা সামথিং C1 আর আরেকবার পাবো সামথিং C2। এবার কেন দুটো পয়েন্টে পাবো, কি ব্যাপার আমি বোঝাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আগে লিখতে হবে যে আমি কি করলাম এখানে, আমি এক্সট্রা কি করলাম, যে এ রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, ব্যাকে লিখবি নোন, এর ভ্যালু নোন, is connected in parallel
উইথে কি উইথ দ্য আননোন ব্যাটারি। বাংলায় লেখ একটি রোধকে সমান্তরাল সমবায় চাবির সাহায্যে অজানা ব্যাটারির সাহায্যে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। ঠিক আছে, আর তারপর তো বাকি কম্বিনেশনটা সেম। তাহলে দেখ প্রথমে কি হচ্ছে, কেন আমি দুটো নাল পয়েন্ট পাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যে কি ইজ ওপেন, ফার্স্ট কেসটা হচ্ছে কি ইজ ওপেন। তো যখন কি ওপেন আছে তখন হচ্ছে C1 হচ্ছে নাল পয়েন্ট, বোঝা গেল? তাহলে কি যখন ওপেন আছে তখন ক্যাপিটাল আর এর দেখ কোনো এফেক্ট নেই। কি যদি ওপেন থাকে দেখ ক্যাপিটাল আর এর কোনো এফেক্ট নেই। কেন? কেন কি যদি ওপেন করা থাকে এখান দিয়ে তো কোনো কারেন্টই যাবে না, এখান দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, তাহলে কারেন্ট না গেলে ওর কোনো গল্পই নেই। তাহলে আমার এই লুপেই কোনো কারেন্ট নেই। কি যখন ভালো করে বুঝবি, কি যখন ওপেন আছে তখন এই যে স্কোয়ার লুপটা, এই লুপে কোনো রকম কারেন্ট নেই। এই লুপে যদি কোনো রকম কারেন্ট না থাকে, আচ্ছা এই পয়েন্টটার নাম দে পি, এই পয়েন্টটার নাম দে কিউ, তাহলে ভিপি কিউ পয়েন্টটা মানে ভিপি কিউ যে পোটেনশিয়াল ড্রপটা সেটা কত দিচ্ছে বল? ক্যাপিটাল ই দিচ্ছে। তুই বলবি কেন দাদা, ক্যাপিটাল ই তো দিত, কম কেন দেবে, অন্য কেন দেবে? ব্যাটারির সাপেক্ষে ভোল্টেজ ডিফারেন্স, তো তার তড়িৎচালক বল বা তার ইএমএফই হবে। বাট অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি তুই যদি ওই সার্কিটে কারেন্ট ধরতিস যে কারেন্ট হচ্ছে, তাহলে ভালো করে দেখ কি হতো না, একটা পোটেনশিয়াল ড্রপ পড়তো। ভালো করে ভাব, একটা পোটেনশিয়াল ড্রপ পড়তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য এক্সট্রা, বুঝতে পারছি? তো এখন তো আমার এই পয়েন্টে কিছু হচ্ছে না, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স এখন নেই। মানে এখন নেই মানে এরকম না যে নেই, এই লুপে তো কোনো কারেন্ট আমার ঘুরছে না, যেহেতু কিটা ওপেন আছে। তাই এই লুপে যেহেতু কারেন্ট ঘুরছে না তখন স্মল আর এর এফেক্টটাও নেই। তাহলে আমার C1 যদি নাল পয়েন্ট হয় আমরা কি করে করতে পারি বল? ভি অফ AC1 বাই E0 ইকুয়াল টু কত? লেন্থ অফ AC1 বাই টোটাল লেন্থ ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে ভি অফ AC1 সেটা ইকুয়াল টু কি লিখতে পারছি না, E0 ইন্টু L1 বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, তো এটাকে L2 ধরে নেয়, এই সেকেন্ড লেন্থ থাকে, আর এই ফার্স্ট লেন্থ থাকে L1 ধরে নেয়। এই হচ্ছে গল্প। এইবার আমি কি করলাম, কিটাকে ক্লোজ করে দিলাম। নাও কি ইজ ক্লোজড। তাহলে কি ক্লোজ করে দিলে এখন ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সের গল্পটা চলে আসলো, তাই নাল পয়েন্টটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে C2টা হয়ে গেল এখন নিষ্পন্দ বিন্দু বা নাল পয়েন্ট। তাহলে যেই আমি কি কে ক্লোজ করে দিলাম তাহলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হতে শুরু করলো, ধরে নিলাম আই কারেন্ট। তাহলে ফার্স্টে আমরা দেখতে চাই এই আই এর ভ্যালু কত। এই আই এর ভ্যালু হবে ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ই বাই স্মল আর, কারণ ওই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আর ওই সার্কিটের ইএমএফ হচ্ছে ই। তাহলে এইটা হচ্ছে কারেন্টের ভ্যালু। তাহলে এটা যদি এখন কারেন্টের ভ্যালু হয় তখন তাহলে কিন্তু দেখ আমার এই নাল পয়েন্টটা মানে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পি আর কিউ পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা দেখ চেঞ্জ হচ্ছে। পি আর কিউ পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স দেখ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? আচ্ছা আমরা লিখতে পারি এখন দেখ যে ভি অফ AC2 বাই E0 is equal to L2 বাই L। এটা হচ্ছে এমনি পোটেনশিওমিটার থেকে লিখতে পারি, এটা পোটেনশিওমিটারের বেসিক জায়গা থেকে লিখতে পারি। আর একটা জিনিস লিখতে পারি কিভাবে, না ভি অফ AC2 is equal to ভি অফ PQ। এই যে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাই আমার এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে। কারণ দেখ এরা এই যে ওয়্যারটা দিয়ে যুক্ত হয়েছিস দেখ ডাইরেক্ট প্যারালাল কম্বিনেশনেই আছে। কিন্তু তুই যদি গ্যালভানোমিটারের কোনো রেজিস্ট্যান্স না দেখিস তাহলে এই ছিল আমার পি,
গ্যালভানোমিটারটা C2 তে যুক্ত হয়েছে আর এটা A তে যুক্ত আছে, দেখতে পাচ্ছিস তো? গ্যালভানোমিটারের তো আমরা জেনারেলি ধরেই নি কোনো রেজিস্ট্যান্স নেই অ্যাকচুয়ালি। তাহলে এই হচ্ছে আমার গল্প। এবার ভিপিকিউ রেজিস্ট্যান্স, ভিপিকিউর এখন ভোল্টেজ কত হচ্ছে বল না, স্মল ই ক্যাপিটাল ই মাইনাস IR। কারণ এখন যেহেতু লুপটায় কারেন্ট আছে, তাহলে এখন কিন্তু ভিপিকিউ মানে পিকিউ মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ, সেটা শুধু ইএমএফ এর সাথে হবে না, কিছুটা ভোল্টেজ নষ্ট হবে, যাকে আমরা নাম দিয়েছিলাম লস্ট ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য মনে কর লস্ট ভোল্ট হতো, তার জন্য এটা হলো। ক্লিয়ার? তাহলে এবার ই মাইনাস আই এর ভ্যালু দেখ বার করে রেখেছি, ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে আমি যদি পুরো ইয়েটা করি, ক্যালকুলেশনটা করি, ই কমন নিয়ে নিতে পারিস। তাহলে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে করলে আমরা কিরকম রিলেশনটা পাচ্ছি? এখান থেকে করলে আমরা রিলেশনটা পাচ্ছি, আমি মুছছি, হ্যাঁ আমি, তোরা নিচে নিচে লিখবি। না, এখান থেকে রিলেশনটা করলে পাচ্ছি আমরা, দেখ ভি অফ AC2 বাই ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল প্লাস ক্যাপিটাল। এটা আমার 1 নম্বর ইকুয়েশন দিলাম। ভি AC2 বাই E0 ইজ ইকুয়াল টু L2 বাই ক্যাপিটাল L, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এটা কোথা দিয়ে পেলাম? এই যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যখন কি ওপেন ছিল তখন নাল পয়েন্ট C1 এ পেয়েছিলাম, তখন কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, তাহলে তখন কোনো লস্ট ভোল্টের গল্প ছিল না। তখন পিকিউ পয়েন্টে কত ভোল্টেজ পড়ছিল? তখন পিকিউ পয়েন্টে কত ভোল্টেজ পড়ছিল? AC1 মানে টোটাল ভোল্টেজ ব্যাটারির ই। তো কি যে ওপেন, ওইখানটা এটা লিখে রাখ, যদি মিসিং হয়ে থাকে। আমি একবার লিখেছিলাম, লিখে মুছে দিয়েছিলাম, তো সেই জন্য কেউ হয়তো লিখে রাখিস নি হয়তো, সেই জন্য আরেকবার লিখে নে। আরেকবার বলছি, যখন কি ওপেন আছে তখন লুপে কোনো কারেন্ট নেই। লুপে কোনো কারেন্ট না থাকলে ব্যাটারির মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য লস্ট ভোল্টের গল্প নেই। তাহলে পিকিউ রেসপেক্টে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটা কমপ্লিটলি AC1 এর সাথে সমান হবে। এবং পিকিউতে কত ভোল্টেজ ড্রপ পড়ছে না, টোটাল যা ব্যাটারি ইএমএফ হয় ই। তাহলে আর একটা রিলেশন কি লেখা যায় না, VAC1 বাই E0 ইজ ইকুয়াল টু L1 বাই L, আর AC1 এর জায়গায় যদি ক্যাপিটাল ই বসিয়ে দিই ইজ ইকুয়াল টু L1 বাই L। এটা আমার 3 নম্বর ইকুয়েশন। অঙ্কটা আমি তাহলে আরেকবার, অঙ্কটা হয়ে গেছে, সলভ হয়ে গেছে। এবার আমি অঙ্কটা আরেকবার বলছি। কি না, একটা কি দিয়ে নন রেজিস্ট্যান্স আর কে প্যারালালে লাগালাম। প্রথমে কি ওপেন, তাহলে যখন কি ওপেন তখন ওই স্কোয়ার লুপটায় কোনো ইন্টারনাল কারেন্ট নেই। যেহেতু ইন্টারনাল কোনো কারেন্ট নেই, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাপেক্ষে কোনো পোটেনশিয়াল ড্রপের গল্প নেই। যেহেতু পোটেনশিয়াল ড্রপের কোনো গল্প নেই, তাহলে ব্যাটারির ইএমএফ যা ই, সেটাই ওই পিকিউ রেসপেক্টে পড়ছে, মানে ওটাই আমার হচ্ছে AC1 এর ভোল্টেজ, কারণ নাল পয়েন্ট পেয়েছি C1 এ। তাহলে সেখান থেকে পোটেনশিওমিটারের কনসেপ্ট যা বেসিক প্রিন্সিপাল, সেটা করে আগে আমরা পেয়েছি যে ক্যাপিটাল ই বাই E0 ইকুয়াল টু L1 বাই L। এইবার কিটাকে আমরা ক্লোজ করেছি, তাহলে এখন সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখন হচ্ছে নাল পয়েন্টও চেঞ্জ হচ্ছে। তাহলে যেই সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে পিকিউ লাইনটাতে এখন কি হচ্ছে না, পোটেনশিওমিটারের এই পিকিউ লাইনটাতে কি হচ্ছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাপেক্ষে একটা ভোল্টেজ নষ্ট হচ্ছে, যেহেতু এখন কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কত ভোল্টেজ হবে তাহলে এখন পিকিউ লাইনে? তাহলে এখন পিকিউ লাইনে ভোল্টেজ হচ্ছে ই মাইনাস আইআর। তোদের যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সে মনে থাকে, পোটেনশিয়ালের ফর্মুলা কত ছিল? ই মাইনাস আইআর, যে কোনো ব্যাটারি রেসপেক্টে। দেখ সেটাই করা হয়েছে, আই এর ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে AC2 ভোল্টেজ বা পিকিউর ভোল্টেজ, AC2 আর পিকিউ তো একই মানে, সেই ভোল্টেজ বার করা হয়েছে। সেখান থেকে আমি 2 নাম্বার ইকুয়েশনটা পেয়েছি, সরি সেখান থেকে আমি 1 নাম্বার ইকুয়েশনটা পেয়েছি। আবার পোটেনশিওমিটারের বেসিক প্রিন্সিপাল ধরে আমি AC2 আবার E0 এর মধ্যে একটা রিলেশন পেতে পারি। পোটেনশিওমিটারের বেসিক প্রিন্সিপাল ধরে আমরা AC2 আর E0 এর মধ্যে একটা রিলেশন পেতে পারি। সেইটা থেকে আমরা 2 নম্বর ইকুয়েশনটা পেয়েছি। ক্লিয়ার হলো সবার?
কারো কোশ্চেন থাকলে বলতে পারিস। কি ক্লোজ করার সময় কিন্তু দুটো ইকুয়েশন দুটো আলাদা আলাদা থেকে পেয়েছি। একটা পোটেনশিওমিটারের ইকুয়েশন যে ভি বাই ই জিরো হবে স্মল এল বাই ক্যাপিটাল এল, আর একটা এমনি ব্যাটারির ইকুয়েশন থেকে পেয়েছি। তাহলে 1 আর 2 কে যদি আমরা 2 ভাগ 1 যদি করি, আমরা যদি 2 ভাগ 1 করি তাহলে কিরকম পাবো? বাদিকটা পাবো দেখ ই বাই ই জিরো ইজুকাল টু L2 বাই L1। এবার এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশনের সাথে মেলাই দেবে, সরি কি লিখছি, 2 ভাগ 1 করলে পাবো ই বাই ই জিরো ইজুকাল টু L2 বাই ক্যাপিটাল আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশনের সাথে মেলাই তাহলে L1 বাই ক্যাপিটাল এল লিখতে পারি, L1 না বাই ক্যাপিটাল এল লিখতে পারি। আচ্ছা এখানেও একটা ক্যাপিটাল এল থাকবে, ঠিক আছে, L2 বাই ক্যাপিটাল এল ভাগ ওটা। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে এল এল ক্যাপিটাল এল তো কেটে যাবে, মানে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে দেখ L2 বাই ক্যাপিটাল আর ইজুকাল টু L1 ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তো স্মল আর বার করা নিয়ে কথা। তাহলে এখান থেকে যখন তুই স্মল আর এর ভ্যালু বার করবি সেটা দেবে 1 মাইনাস, সেটা আসবে একটা মিনিট, 1 মাইনাস না L1 মাইনাস L2 মাইনাস 1 L1 মাইনাস L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু যেহেতু জানিস আর L1 L2 গুলো যেহেতু মেজার করা যাবে, ঠিক আছে, তাহলে ইজিলি আমরা ভ্যালুটা বার করে নিতে পারবো, ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, তা আমাদের কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা পুরো কারেন্ট ইলেকট্রিসিটি দেখে নিবি বাড়িতে বসে। আমরা কিন্তু নেক্সট দিন কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক করব, ঠিক আছে। এই পোটেনশিওমিটারের উপর অনেক অঙ্ক আসবে, সবকিছুর উপর অনেক অঙ্ক আসবে। আমি অ্যাটেন্ডেন্স সবার দিয়ে দিয়েছি, ঠিক আছে, কারোর নোট পাঠাতে হবে না, এরপর থেকে আর নোট পাঠাতে হবে না। আমি ওই জন্য অ্যাটেন্ডেন্স শিটে সবার দিয়ে দিয়েছি, দেখে নিয়েছি কারা কারা ক্লাস করেছে, অসুবিধা নেই। আর ওই ত্রিপর্ণা আর শিবায়ন আমাকে পার্সোনালি নোটটা পাঠাস তাহলেই হবে, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে। বাড়িতে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিটা প্রিপারেশন করতে শুরু করে দেবে, ঠিক আছে, কারণ আমি পরীক্ষা নেবো কিন্তু লাস্টে, জুলাইয়ের লাস্টের দিকে কিন্তু পরীক্ষা নেবো।